হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি সায়েন্সের। খুব গুরুত্বপূর্ণ টপিকটি, তার নাম হলো ওয়েভ। এই ওয়েভ টপিকটা থেকেই আরো দুটো টপিকের উদ্ভব হয়। নাম্বার 1 হচ্ছে লাইট এবং নাম্বার 2 হচ্ছে সাউন্ড। তো এই দুটো এর পরেই আসবে। ওকে, তো তার আগে এই ওয়েভ টপিকটি ভালো করে বুঝতে হবে, তবে গিয়ে ওইখানে যে ধারণাগুলো রয়েছে সেগুলো তোমাদের ক্লিয়ার হবে। তো এখান থেকে যা যা ধরনের প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো উত্তর করার জন্য যা যা ইনফরমেশন দরকার হয়, সেই সমস্ত ইনফরমেশন আমি আজকের ভিডিওতে দেবো। তো ভালো করে এই ক্লাসটা দেখে নিলেই তোমাদের আর কোনো বই পড়তে হবে না। জাস্ট এই ক্লাসের মধ্যে যা যা ইনফরমেশন দেবো সেগুলোকে নোট ডাউন করে নিলেই তোমাদের হয়ে যাবে। প্রথমেই জানাই সবাইকে ওয়েলকাম ইন্সপিরেশন চ্যানেল থেকে। আমার নাম সুমিত। ওকে, আমি তোমাদের সায়েন্স, ম্যাথ এবং রিজনিং এর ক্লাস নিচ্ছি। তো সবাই আশা করি ভালো লাগবে এই ক্লাসটি, কারণ খুব গুরুত্বপূর্ণ এই ফিজিক্সের এই টপিকটি। তোমরা জানো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস এই টপিকগুলি জেনারেল স্টাডিজের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। যে কোনো পরীক্ষাতেই এখান থেকে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন, তাই ভালো করে ভিডিওটা দেখতে হবে এবং যে ইনফরমেশনগুলো দেবো সেগুলো নোট ডাউন করতে হবে। তো চলো দেরি করব না, শুরু করব আজকের ক্লাস। প্রথমেই যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এই ওয়েভ যেটা লেখা রয়েছে, তোমাদের বুঝতে হবে যে ওয়েভ কথার অর্থ কি, ওয়েভ বলতে কি বোঝায়। ঠিক আছে, ওয়েভ কথার আক্ষরিক অর্থ হলো যে এটা এক ধরনের মোড বা এটা এক ধরনের প্রক্রিয়া বা প্রসেস, যার মাধ্যমে এনার্জি বা শক্তি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয়। সেই শক্তি কোনো মেকানিক্যাল এনার্জি হতে পারে, সেই শক্তি কোনো হিট এনার্জি হতে পারে, সেই শক্তি কোনো ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে। তো বিভিন্ন ধরনের এনার্জি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে স্থানান্তরিত হওয়ার মোড বা প্রক্রিয়া, সেটাই হচ্ছে বেসিক্যালি ওয়েভ। এর থেকে আর বেশি কিছু নয়। এবার আসি একটা এক্সাম্পল। তোমরা বোর্ডে যে দেখতে পাচ্ছ, এই যে সিস্টেমটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু ব্লককে, বেশ কিছু স্লাইডকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবার যে এই যে স্টার্টিং এর যে স্লাইডটা রয়েছে, এই স্টার্টিং এর স্লাইডটাতে যদি আমি একটা এনার্জি অ্যাপ্লাই করি বা ফোর্স দিই, ওকে, তাহলে সেই এনার্জি তোমরা ভালো করে দেখবে। প্রথমটা যদি আমি ঠেলে দিই, তাহলে অবভিয়াসলি এটা গিয়ে এটাকে আঘাত করবে, এটা গিয়ে এটাকে আঘাত করবে, এটা গিয়ে এটাকে আঘাত করবে এবং লাস্টেরটা গিয়ে পড়ে যাবে। মানে খুব সহজ ভাষায় দেখলে এটা বোঝা যাচ্ছে যে আমরা যদি প্রথমটাতে এনার্জি সাপ্লাই করি, তাহলে সেটা লাস্টেরটাই বা শেষ অংশটাই গিয়ে পৌঁছবে। ওকে, তাহলে যেটা আমরা বুঝতে পারছি সেটা হলো যে এইখানে মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার হলো। মেকানিক্যাল এনার্জি কি হলো? ট্রান্সফার হলো। এই যে ট্রান্সফার হলো, এই যে প্রসিডিওরটা, এটা কি আমি কি বলছি? ওয়েভ হিসেবে বা তরঙ্গ হিসেবে আমি সংজ্ঞায়িত করছি। তো আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে বেসিক্যালি ওয়েভের মারফত, ঠিক আছে, ওয়েভ মারফত এনার্জি ট্রান্সফার হচ্ছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, তোমরা যদি এক একটা স্লাইডকে এক একটা পার্টিকেল হিসেবে গণ্য করো, এক একটা ছোট ছোট পার্টিকেল হিসেবে গণ্য করো, তাহলে তোমরা আন্দাজ করতে পারছো যে একটা ওয়েভের মাধ্যমে এনার্জি যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন বেসিক্যালি আমাদের হেল্প দরকার হচ্ছে পার্টিকেলের। অতএব পার্টিকেলের থ্রুতেই একটা পার্টিকেল থেকে এনার্জি সেকেন্ড পার্টিকেল থেকে এনার্জি থার্ড পার্টিকেল থেকে এনার্জি ফোর্থ পার্টিকেলে বা লাস্ট পার্টিকেল, এইভাবে পার্টিকেল টু পার্টিকেল এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু চলে যাচ্ছে। ওকে, তবে শুধুমাত্র যে পার্টিকেলই এনার্জিকে এগিয়ে নিয়ে যেতে পারে তা কিন্তু নয়। অনেক সময় আমরা দেখব যে পার্টিকেল ছাড়াও এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে যেতে পারে। ওকে, তো সেখানে কিভাবে হয়? তো সেখানে যেটা কাজ করে সেটা হচ্ছে ফিল্ড, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। এরাও দেখতে পাবো এনার্জিকে এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফিল্ড। সেক্ষেত্রে আমাদের কোনো পার্টিকেল দরকার নেই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে মোড অফ ওয়েভ ট্রান্সফার, যেভাবে ওয়েভ যে এগোচ্ছে, সেখানে আমরা দুজনের কথা আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে কি, ওয়েভ আইদার পার্টিকেল মারফত যেতে পারে। দ্বিতীয় তরফ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে পার্টিকেলের দরকার হবে না, ফিল্ডের মারফতে আমরা দেখতে পাবো যে ওয়েভ এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে চলেছে। তো সেই অনুযায়ী আমরা ওয়েভকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করছি। সিম্পল দুটো ভাগে ভাগ করছি। নাম্বার 1 আমরা বলবো যেখানে পার্টিকেলের দরকার আছে, সেই ওয়েভকে আমরা বলছি মেকানিক্যাল ওয়েভ। ওকে, অন্যদিকে যে ওয়েভের ক্ষেত্রে আমরা দেখবো পার্টিকেলের দরকার নেই, সেখানে ফিল্ডের ইনভলভ আছে, সেগুলোকে বলছি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ।
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, ম্যাগনেটিক ওয়েভ, এটাকে আমরা শর্ট ফর্মে বলি ইএম ওয়েভ, ইএম ওয়েভ। ওকে, তো এমন কিছু ন্যাচারাল এক্সাম্পল তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই যাতে এই জিনিসটা তোমাদের আরো ভালোভাবে তোমরা বুঝতে পারো। দেখো, মেকানিক্যাল ওয়েভের যদি আমি এক্সাম্পল বলি, ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো সাউন্ড। ওকে, সাউন্ড, সাউন্ড হলো এক ধরনের মেকানিক্যাল ওয়েভ যেখানে আমরা দেখতে পাবো যে পার্টিকেলের হেল্পেই এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে যাচ্ছে। যেমন আরো একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিই, একবার ডব্লিউবিসিএস এ প্রশ্ন এসেছিল ওয়াটার ওয়েভ। ওকে, জলের মধ্যে যে আমরা ওয়েভ দেখতে পাই সেখানেও পার্টিকেল কিন্তু ইনভলভ থাকে। ওকে, এরপরে আসি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সাম্পল, যেখানে বেসিক্যালি পার্টিকেল দরকার হয় না। তার সব থেকে ফেমাস এক্সাম্পল হচ্ছে লাইট ওয়েভ। ওকে, লাইট ওয়েভের কথা আমরা পড়বো, সব থেকে ফেমাস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেখানে কোনো পার্টিকেল দরকার হয় না, ফিল্ডের থ্রুতে এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে নিয়ে যায়। তো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে ডিটেলে আলোচনা করব, যেখানে বেসিক্যালি পার্টিকেল দরকার হয় না, এটা সম্পর্কে ডিটেলে আমি আজকের ক্লাসেই আলোচনা করব। ওকে, আর এই মেকানিক্যাল ওয়েভের মধ্যে যে সাউন্ডের কথা পড়ছি, এই সাউন্ডের কথা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে লাইট ওয়েভ, এটাকে আমি আলাদাভাবে ডিসকাস করব। বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে যে ডিটেলসটা রয়েছে, যেটুকু জানা দরকার ইনফরমেশন, সেটা আমি আজকের ভিডিওতেই আলোচনা করব। ওকে, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, অনেক ইনফরমেশন তোমরা কিন্তু গ্যাদার করতে পারবে। তো যাই হোক, মোটামুটি আমরা দু ধরনের ওয়েভের কথা জানলাম, মেকানিক্যাল ওয়েভ এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং তাদের এক্সাম্পল জানলাম। এরপর একটা কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই, ভালো করে বুঝবে। আমরা যে দেখতে পাচ্ছি যে মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে কোন রকম কোনো পার্টিকেল দরকার হচ্ছে। মেকানিক্যাল ওয়েভ সেই ধরনের ওয়েভ যেখানে পার্টিকেল ইনভলভ, পার্টিকেলের মাধ্যমেই এনার্জি এগিয়ে যাচ্ছে। ওকে, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেখানে আমরা দেখতে পাচ্ছি পার্টিকেল ছাড়াই ওয়েভ কিন্তু এগিয়ে যেতে পারছে, পার্টিকেল দরকার হচ্ছে না। ওকে, তাহলে আমার কাছে খুব সহজ হিসেব যদি আমি বলি যে ইন কেস অফ মেকানিক্যাল ওয়েভ, যেহেতু পার্টিকেল দরকার হচ্ছে, তাহলে যে মাধ্যমের মধ্য দিয়ে ওয়েভটা এগিয়ে যাচ্ছে সেখানে যদি পার্টিকেলের ঘনত্ব খুব বেশি হয়, মানে পার্টিকেলগুলো যদি খুব কনজেস্টেড থাকে, তাহলে নিশ্চয়ই ওয়েভটা খুব তাড়াতাড়ি প্রবাহিত হবে, খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। তাই আমরা দেখতে পাবো যে ইন কেস অফ মেকানিক্যাল ওয়েভ, যদি মিডিয়ামটা খুব ঘন হয়, খুব কনজেস্টেড হয় পার্টিকেলগুলো, তাহলে ওয়েভের স্পিড বেশি থাকে। যদি মিডিয়ামটা খুব লুজ হয়, মানে পার্টিকেলগুলোর মধ্যে যদি ডিস্টেন্স অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে ওয়েভটা স্পিডটা তুলনামূলকভাবে কম হচ্ছে। তো তাই আমরা বলতে পারি যে এই যে সিম্পল একটা এক্সাম্পল, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে যদি আমি ধরি, সাউন্ড ওয়েভ ইজ এ মেকানিক্যাল ওয়েভ, আমরা জানি। ওকে, তো সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমরা সবাই জানি যে সাউন্ড ওয়েভ সলিড মিডিয়ামে সব থেকে স্পিডে যায়। ওকে, সলিডের পর আমরা জানি লিকুইড, এবং লিকুইডের পর আমরা জানি গ্যাস। এবং তার কারণটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে খুব সিম্পল লজিক, যেহেতু মেকানিক্যাল ওয়েভে পার্টিকেল থাকলে তবে ওয়েভ এগোবে, তাই যত বেশি পার্টিকেলগুলো কনজেস্টেড হবে তত স্পিড কিন্তু বেশি থাকবে ওয়েভের, এই মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে। ক্লিয়ার করতে পারলাম? তাই অর্ডার যেটা হলো সলিড, লিকুইড, তারপরে গ্যাস। এরপরে এই একই ঘটনাটা যদি আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ভাবি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আমি দেখতে পাচ্ছি পার্টিকেল দরকারই হচ্ছে না, উইথাউট পার্টিকেল ভ্যাকিউমের মধ্যে ওয়েভ এগিয়ে যেতে পারে। এবার যদি ধরে নাও, যদি মিডিয়ামের মধ্যে পার্টিকেল থাকে, তাহলে কি এগোতে পারবে না? উত্তর হবে হ্যাঁ, তাহলেও ওয়েভ এগোতে পারবে। তবে ভ্যাকিউমে যতটা স্পিডে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছিল, ভ্যাকিউমের থেকে যদি একটুখানি ডেন্স হয়ে যায় মিডিয়ামটা, সেক্ষেত্রে দেখতে পাবো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিডটা তুলনামূলকভাবে কম। তাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আমরা বুঝতেই পাচ্ছি, যদি ভ্যাকিউম বা গ্যাস থাকে, ওকে, সেখানে স্পিড বেশি হবে দেন লিকুইড, দেন সলিড। ওকে, তোমরা দেখতে পাবে যে জল, ধরে নাও সাপোজ আলোর গতিবেগের কথা যদি বলি, আলোর গতিবেগ ভ্যাকিউমে অনেক বেশি হয়। আমরা দেখতে পাবো যে জলের থেকে ভ্যাকিউমে স্পিড বেশি হয় আলোর গতিবেগ। আবার যদি মাধ্যমটা কাঁচ হয়, কাঁচের থেকে আমরা দেখতে পাবো জলে বেশি জোরে বা বেশি স্পিডে কিন্তু আলো যেতে পারে। তো এই ধারণাগুলো এক এক করে আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমরা যদি সিম্পল যে কনসেপ্টটা রয়েছে সেইটুকু আমাদের মাথায় ঢুকে যায়, আমরা কিন্তু পুরো ধারণাটা ক্লিয়ার করতে পারছি। হয়ে গেল। তো এটা গেল আমাদের যে ওয়েভের সংজ্ঞা, এবং তার সাথে সাথে যে ওয়েভের একটা টাইপ সম্পর্কে আলোচনা করলাম, ডিপেন্ডিং অন দা মোড অফ ওয়েভ ট্রান্সফার বা মোড অফ মিডিয়াম, তার উপর বেস করে আমরা ওয়েভকে ডিফারেন্সিয়েট করলাম।
এরপরে আমরা ওয়েভকে আরো দুভাগে ভাগ করব ডিপেন্ডিং অন দ্য নেচার অফ ওয়েভ। তো সেইটা ভালো করে দেখে নাও। তাহলে আমরা মিডিয়ামের উপর ডিপেন্ড করে ওয়েভকে দুটো ভাগে ভাগ করলাম, মেকানিক্যাল এবং ইএম ওয়েভ। ওকে, যেখানে পার্টিকেল দরকার হচ্ছে এবং যেখানে পার্টিকেল দরকার হচ্ছে না। এরপর আমরা কি করব, ওয়েভকে আরো এক ভাগে ভাগ করব, সেটা হচ্ছে লঙ্গিটিউডিনাল এবং ট্রান্সভার্স ওয়েভ। এইভাবে আমরা ওয়েভকে ভাগ করব। তো কি বোঝায় এই লঙ্গিটিউডিনাল, কি বোঝায় এই ট্রান্সভার্স, ভালো করে দেখে নাও। ওকে, তো আমরা যদি লক্ষ্য করি যে ধরে নাও এটি একটি ওয়েভ এগিয়ে যাচ্ছে, এখন ওয়েভের এটা বেসিক্যালি রিপ্রেজেন্টেশন। ওকে, অ্যাকচুয়ালি কোনো পার্টিকেল এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে না। ওকে, এটা হচ্ছে ওয়েভের এক ধরনের রিপ্রেজেন্টেশন। যাই হোক, তোমরা এই পুরো এই মিডিয়ামটাতে তুমি ভাবো এইখানে একটি পার্টিকেল রয়েছে, তাহলে সেই পার্টিকেলটা নিশ্চয়ই ওপরের দিকে উঠছে এবং নিচের দিকে নামছে। এই পার্টিকেলটা ধরো ওপরের দিকে উঠছে এবং নিচের দিকে নামছে। ওকে, তো আমরা যদি লক্ষ্য করি, এখন সিম্পল এইটুকু জিনিস বোঝার চেষ্টা করো, আমরা যদি লক্ষ্য করি এই পুরো মিডিয়ামটাতে পার্টিকেল ওঠানামা করছে ওপর নিচে। ওকে, এবং আমরা যদি লক্ষ্য করি যে ওয়েভটা কোন দিকে এগোচ্ছে, আমরা দেখবো যে ওয়েভ সামনের দিকে এগোচ্ছে। ওকে, তাহলে আমরা ভাবতেই পারি এরকম ভাবে যে এই ক্ষেত্রে যেদিকে পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে, ওয়েভের গতি তার ঠিক পারপেন্ডিকুলার বা তার সাথে 90 ডিগ্রিতে কিন্তু রয়েছে। তো এই ধরনের ওয়েভ যেখানে আমরা দেখতে পাবো যে পার্টিকেলের মুভমেন্টের সাথে আমি যদি এইদিকে পার্টিকেলের মুভমেন্ট ভাবি, পার্টিকেলের মুভমেন্টের সাথে ওয়েভ স্পিড বা ওয়েভ প্রোপাগেশন যেদিকে হচ্ছে সেটা যদি পারপেন্ডিকুলার বা লম্ব হয়, তাহলে সেই ধরনের ওয়েভকে আমরা বলছি কি ট্রান্সভার্স ওয়েভ। কি বলছি? ট্রান্সভার্স ওয়েভ। ওকে, যেরকম আমি যদি বলি যে যেখানে পার্টিকেলের মুভমেন্টের সাথে ওয়েভ পারপেন্ডিকুলার নয়, যেরকম একটা এক্সাম্পল দিই, একটা খুব সিম্পল একটা এক্সাম্পল তোমরা নিতে পারো। এরকম ধরে নাও একটা স্প্রিং রয়েছে। ওকে, স্প্রিং রয়েছে, এই স্প্রিং এ আমি এইখানে বল দিলাম আর এই দিকটা ধরে নাও আটকানো রয়েছে। এবার আমি যদি এটাকে এরকম ভাবে টেনে ছেড়ে দিই, তাহলে কি হবে, স্প্রিংটা এইরকম ভাবে মুভমেন্ট করতে থাকবে এবং আমরা দেখতে পাবো একটা ওয়েভ এর সাথে ঠিক প্যারালাল ভাবে এগিয়ে চলেছে। ওকে, তার মানে যেটা বোঝাচ্ছি আমি খুব সিম্পল, যদি পার্টিকেল মুভমেন্ট এবং ওয়েভ প্রপাগেশন যদি প্যারালাল হয়, ওকে, যদি প্যারালাল হয়, তাহলে সেই ধরনের ওয়েভকে আমরা কি বলছি? লঙ্গিটিউডিনাল ওয়েভ। ওকে, তো এক্সাম্পল দিই, কারণ এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যেরকম ধরে নাও, যদি আমি বলি যে ট্রান্সভার্স ওয়েভের কথায় আসি, যেমন একটা ট্রান্সভার্স ওয়েভের খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে লাইট। যদিও সেখানে পার্টিকেলের ইনভলভ নেই। ওকে, পার্টিকেলের ইনভলভ নেই, একটু আগেই বললাম যে লাইট ইজ কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেখানে পার্টিকেলের ইনভলভমেন্ট নেই, বাট ওখানে কার ইনভলভমেন্ট আছে? ফিল্ডের ইনভলভমেন্ট আছে। ওকে, তো আমরা এই পার্টিকেলের জায়গায় যদি ফিল্ডের কথা ভাবি, যে ফিল্ডের মুভমেন্ট আর ওয়েভ প্রপাগেশন আমরা যদি লক্ষ্য করি কিরকম হয়, আমরা দেখতে পাবো ইন কেস অফ লাইট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং ওয়েভ প্রপাগেশন। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং ওয়েভ প্রপাগেশন দুটোই কি হয়, মানে ইলেকট্রিক ফিল্ডও আমরা দেখতে পাবো ওয়েভ প্রপাগেশনের সাথে পারপেন্ডিকুলার ভাবে থাকে এবং ম্যাগনেটিক ফিল্ডও ওয়েভ প্রপাগেশনের সাথে পারপেন্ডিকুলার ভাবে থাকে। দ্যাটস ওয়াই আমরা বলবো যে লাইট ইজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ ট্রান্সভার্স ওয়েভ। তাহলে ট্রান্সভার্স ওয়েভের সবথেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল পেলাম কি? লাইট। এবার আসি লঙ্গিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে কি হয়। দেখো, বেসিক্যালি আমরা যদি সাউন্ডের কথা ভাবি, সাউন্ড কিভাবে এগিয়ে যায়, এয়ারের যে পার্টিকেল গুলো আছে, এই এয়ার কলাম গুলো বেসিক্যালি কি হয়? মুভ হয়। আমরা দেখবো যে সাউন্ড ওয়েভ যেদিকে এগিয়ে যাচ্ছে, পার্টিকেল গুলোর মুভমেন্টও ঠিক সেই লেভেলেই হচ্ছে বা সেই তোমার প্যারালালেই কিন্তু হচ্ছে। তো সেই ধরনের ওয়েভের ক্ষেত্রে আমরা সেই ধরনের ওয়েভকে কি বলছি? লঙ্গিটিউডিনাল ওয়েভ। ওকে, তাই আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভের সবথেকে ফেমাস এক্সাম্পল যেটা পাবো, দ্যাট ইজ সাউন্ড। ওকে, তো এবার যদি তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয় যে লাইট ওয়েভ কি ধরনের ওয়েভ, তো তোমাদের উত্তর হবে স্যার লাইট ওয়েভের ক্ষেত্রে ফিল্ডের মুভমেন্ট এবং ওয়েভ প্রপাগেশন পরস্পরের পারপেন্ডিকুলার, দ্যাটস ওয়াই লাইট ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ওকে, আবার আমরা জানি যে লাইট ওয়েভ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বিকজ এখানে কোনো পার্টিকেল দরকার হয় না। তাই আমরা বলতে পারি যে লাইট ওয়েভ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্লাস ট্রান্সভার্স ওয়েভ। অন্যদিকে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে কাইন্ড অফ লঙ্গিটিউডিনাল ওয়েভ। কারণ কি? কারণ এখানে পার্টিকেল মুভমেন্ট, আমরা এখানে দেখবো যে পার্টিকেল মুভমেন্টের সাথে ওয়েভ প্রপাগেশন
প্যারালাল। ওকে, তাই এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ প্লাস এটা হচ্ছে এক ধরনের মেকানিক্যাল ওয়েভ। ক্লিয়ার? তো এই কনসেপ্ট গুলো কিন্তু মাথার মধ্যে আস্তে আস্তে ক্লিয়ার করে নিতে হবে, তাহলে এখান থেকে যে ধরনেরই প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। ওকে, এবার আসি একটা খুব ফেমাস এক্সাম্পল। একবার প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন এসেছিল, সেখান থেকে আমি এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়াটার ওয়েভ কি ধরনের ওয়েভ, ওয়াটার ওয়েভ বা সমুদ্রের জলের ওয়েভ কি ধরনের ওয়েভ। ওকে, তো আমরা দেখব প্রথমত ওয়াটার ওয়েভ তো মেকানিক্যাল ওয়েভের দলেই পড়ে, বিকজ এখানে পার্টিকেলের মুভমেন্ট ইনভলভ রয়েছে, তাই এটা হচ্ছে কাইন্ড অফ মেকানিক্যাল ওয়েভ। ওকে, এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা লঙ্গিটিউডিনাল না ট্রান্সভার্স, মানে পার্টিকেলের মুভমেন্ট কি এখানে ওয়েভ প্রপাগেশনের সাথে পারপেন্ডিকুলার ভাবে থাকে, নাকি পার্টিকেলের মুভমেন্ট ওয়েভ প্রপাগেশনের দিকেই হয়। ওকে, তো আমরা লক্ষ্য করব যে ইন কেস অফ ওয়াটার ওয়েভ আমরা যদি দেখি, ধরে নাও এই হচ্ছে জলের সমুদ্রের ঢেউ। ওকে, আমরা দেখব যে এই যে পার্টিকেল গুলো রয়েছে, জলের যে পার্টিকেল গুলো রয়েছে, এই পার্টিকেল গুলোর মুভমেন্ট অবভিয়াসলি এরকম ভাবে থাকে এবং ওয়েভ সামনের দিকে এগিয়ে যায়। ওকে, এটা যেমন হয়, আবার অন্যদিকে এই ঘটনাটাও ঘটে। আমরা যদি দেখি সমুদ্রের তীরে দাঁড়িয়ে, তাহলে দেখতে পাবো জল আমাদের সামনের দিকেও এগিয়ে যাচ্ছে, মানে ওয়েভ যেদিকে যাচ্ছে পার্টিকেল গুলো আবার সামনের দিকেও এগিয়ে যাচ্ছে। ওকে, তো দুটো ঘটনাই এখানে লক্ষ্য করা যায়। মানে আমি যেটা বলতে চাইছি যে ওয়াটার ওয়েভ এক ধরনের ট্রান্সভার্স ওয়েভ প্লাস লঙ্গিটিউডিনাল ওয়েভ, দুটো ওয়েভই কিন্তু একসাথে কাজ হয় পার্টিকেল গুলোর মুভমেন্ট ওয়াইজ। এটা ট্রান্সভার্স অ্যাজ ওয়েল অ্যাজ লঙ্গিটিউডিনাল ওয়েভ। ক্লিয়ার? তাহলে ওয়াটার ওয়েভ কি ধরনের ওয়েভ, ট্রান্সভার্স প্লাস লঙ্গিটিউডিনাল, এবং তার সাথে এটা হচ্ছে এক ধরনের মেকানিক্যাল ওয়েভ। তো আমাদের মোটামুটি ওয়েভের টাইপ সম্পর্কে সমস্ত ধারণা তৈরি হয়ে গেল। ওকে, এবং কোনটা কি ধরনের ওয়েভ সেইটাও আমরা ধারণা করতে পারলাম। এবার আমরা পড়ব ওয়েভ সংক্রান্ত যে টার্মিনোলজি গুলো রয়েছে সেগুলো, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাই ভালো করে কিন্তু বুঝতে হবে। এই ওয়েভের ধারণাটাকে সম্পূর্ণরূপে বোঝানোর জন্য আমি তোমাদের সামনে একটা উদাহরণ দিয়েছি। কি উদাহরণ? দেখো, বোর্ডে আপাতত তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি একটা সিস্টেম অফ পার্টিকেলস, মানে এখানে অনেকগুলো পার্টিকেলস পাশাপাশি রয়েছে, অনেকগুলো পার্টিকেলস কি রয়েছে, পাশাপাশি রয়েছে। কি হবে, এখানে প্রথম পার্টিকেলে যদি আমি এনার্জি দিই, তাহলে সেই পার্টিকেল থেকে এনার্জিটা দ্বিতীয় পার্টিকেলে যাবে, সেইখান থেকে এনার্জি তারপরের পার্টিকেলে যাবে, তারপরের থেকে এনার্জি তারপরের পার্টিকেলে যাবে, এইভাবে পার্টিকেল টু পার্টিকেল এনার্জি কিন্তু এগিয়ে যাবে। ওকে, এবার আমরা যদি ভাবি যে কোনো একটা ইনস্ট্যান্টে আমরা দেখবো যে প্রথম পার্টিকেলটার মুভমেন্ট হচ্ছে ধরে নাও এতটা অবধি গেছে এবং ম্যাক্সিমাম ও এতটা হাইটই উঠতে পারে। ওকে, এবার দ্বিতীয় ইনস্ট্যান্টে মানে ওই সেম ইনস্ট্যান্টে আমরা দেখতে পাবো যে ধরে নাও এই পার্টিকেলটার মুভমেন্ট হচ্ছে এতটা, এই পার্টিকেলটার মুভমেন্ট হচ্ছে এতটা, এই পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে এতটা, ঠিক আছে, এতটা, এবং এই পার্টিকেলটার মুভমেন্ট হচ্ছে এতটা, এবং এই পার্টিকেলটার কোনো মুভমেন্ট আপাতত হয়নি। ওকে, তো এটা হচ্ছে যে ফার্স্ট ইনস্ট্যান্টের কথা বলছি, প্রথম মুহূর্তের কথা বলছি। কিছুক্ষণ পরেই দেখতে পাবো যে এবার কি হবে, এই পার্টিকেলটা ম্যাক্সিমাম হাইট উঠলো, তারপরে এই পার্টিকেলটা আস্তে আস্তে নামবে, এই পার্টিকেলটা আস্তে আস্তে নামবে, এটাও আস্তে আস্তে নামবে, এটাও আস্তে আস্তে নামবে, এবং এইটাও। এবার কি হবে, দেখো এইটা হয়তো আস্তে আস্তে নামবে এবং তারপরে দেখবে এটা ওঠা শুরু করেছে। ওকে, তো বেসিক্যালি কি হচ্ছে, পার্টিকেল টু পার্টিকেল ওঠানামা করছে, এবং পার্টিকেল গুলো আবার কি দেখবো যে নিচের দিকেও কিন্তু নামছে, পার্টিকেল গুলো নিচের দিকেও একটা ম্যাক্সিমাম হাইট অব্দি নামছে, ম্যাক্সিমাম হাইট অব্দি নামছে নিচের দিকেও। তার মানে আমি এটা বলতে চাইছি খুব সহজ কথা, যে একটা ওয়েভের মধ্যে প্রত্যেকটা পার্টিকেলই ওঠানামা করতে থাকে, এবং প্রত্যেকটা পার্টিকেলই একটা ম্যাক্সিমাম হাইট অব্দি উঠছে এবং একটা ম্যাক্সিমাম হাইট অব্দি নিচের দিকে নামছে। ওকে, আবার একটা জিরো লেভেলেও কিন্তু বা একটা রেফারেন্স লেভেলেও কিন্তু তারা পৌঁছাচ্ছে। এমন ভাবার কোনো দরকার নেই যে শুধুমাত্র একটা পার্টিকেলই ম্যাক্সিমাম হাইট অব্দি ওঠে এবং ম্যাক্সিমাম হাইট অব্দি নামে, এইটা এতটাই ওঠে এতটাই নামে, হ্যাঁ সেটারও এক্সাম্পল রয়েছে, বাট সাধারণ অবস্থাতে প্রত্যেকটা পার্টিকেলই আমরা দেখতে পাবো একটা নির্দিষ্ট হাইট অব্দি উঠছে এবং একটা নির্দিষ্ট হাইট অব্দি নামছে, প্রত্যেকটা পার্টিকেলই আমরা দেখতে পাবো এই ঘটনাটা ঘটাচ্ছে। ওকে, প্রত্যেকটা পার্টিকেলই আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম হাইট অব্দি উঠতে পারে, ম্যাক্সিমাম হাইট অব্দি নামতে পারে। তো এই যতটা ম্যাক্সিমাম হাইট অব্দি উঠছে বা যতটা ম্যাক্সিমাম হাইট অব্দি নামছে প্রত্যেকটা পার্টিকেল, সেইটাকেই বলা হয় একটা ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড। কি বলা হয় একটা ওয়েভের ক্ষেত্রে? অ্যামপ্লিটিউড। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে বুঝতে হবে। একটা ভুল ধারণা সবার মধ্যে রয়েছে কি, যে একটা ওয়েভ আমরা দেখতে পাই যে ওয়েভের স্ট্রাকচার,
অনেকে ওয়েভ বললে এরকম একটা স্ট্রাকচার ভেবে নেয়। ওকে, তো ভালো কথা, এরকমই স্ট্রাকচার হয় ওয়েভের। কিন্তু যেটা তোমাদেরকে বুঝতে হবে, এখানে যেটা বোঝানো হয় যে সবাই মনে করে যে এইখানে এই পার্টিকেলটা এত দূর অব্দি ম্যাক্সিমাম হাইট ওঠে এবং শুধুমাত্র এই পার্টিকেলটা এই দিকে ম্যাক্সিমাম হাইট, এই পার্টিকেলটা নিচের দিকে ম্যাক্সিমাম হাইট নামতে পারে। বাট এই ধারণাটা ভুল। প্রত্যেকটা পার্টিকেলই এই ম্যাক্সিমাম হাইট অব্দি উঠতে পারে। ওকে, তাহলে এই যে ছবিটা আমরা দেখতে পাই সেটা বেসিক্যালি আমরা একটা ইনস্ট্যান্টে তোলা ছবি। মানে আমি যে কোনো একটা ইনস্ট্যান্টে গিয়ে জাস্ট ক্যামেরা দিয়ে ছবিটা আমি যদি ক্লিক করে নিই, তাহলে আমরা এই ধরনের ছবি দেখতে পাবো, যেখানে শুধুমাত্র এই পার্টিকেলটা আমি ম্যাক্সিমাম হাইট অব্দি উঠতে দেখেছি, শুধুমাত্র এই পার্টিকেলটাকে ম্যাক্সিমাম হাইট অব্দি নামতে দেখেছি, এই পার্টিকেলটাকে জিরো অবস্থানে থাকতে দেখেছি। কিছুক্ষণ পরে যদি আমি দ্বিতীয় একটা ছবি তুলি, তাহলে হয়তো ঘটনাটা তোমরা অন্য কিছুও দেখতে পারো। যেই পার্টিকেলটা ম্যাক্সিমাম হাইট অব্দি ছিল, আমি হয়তো দেখতেই পারি যে সেই পার্টিকেলটাই আবার জিরো লেভেলে নেমে এসছে, সেই পার্টিকেলটাই আবার দেখবো যে জিরো লেভেল নেমে এসছে, এবং যেই পার্টিকেলটা জিরো লেভেলে ছিল সেই পার্টিকেলটা হয়তো দেখতে পাবো নেগেটিভের দিকে ম্যাক্সিমামে চলে গেছে। তার মানে বেসিক্যালি আমরা যে ছবিটা দেখতে পাই ওয়েভের ক্ষেত্রে, ওটা হচ্ছে যে কোনো একটা ইনস্ট্যান্টে ছবি, যে কোনো একটা ইনস্ট্যান্টে তোলা ছবি। সেইখানে একটা পার্টিকেল যাকে দেখানো হয়েছে ম্যাক্সিমাম হাইট অব্দি যাচ্ছে, সেই ম্যাক্সিমাম হাইটটাকে আমি নাম দিয়েছি কি, সেই ম্যাক্সিমাম হাইটটাকে নাম দিয়েছি আমরা অ্যামপ্লিটিউড। ওকে, এতদূর অব্দি আশা করি ক্লিয়ার হলো। আর এই ধরনের রিপ্রেজেন্টেশন, এই যে ধরনের রিপ্রেজেন্টেশন তোমরা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি এই ধরনের রিপ্রেজেন্টেশনেরই একটা পিকটোরাল বা একটা গ্রাফিক্যাল রূপ। ওকে, এবং এই প্যাটার্নের গ্রাফকে কি বলা হয়? এই প্যাটার্নের গ্রাফকে বলা হয় সাইনুসয়েডাল প্যাটার্ন। সাইনুসয়েডাল প্যাটার্ন মানে সাইন যে ফাংশন রয়েছে তার গ্রাফ দেখতে হয় এরকম। ওকে, কোসাইন ফাংশনেরও গ্রাফ অনেকটা এরকমই দেখতে হয়, এই টাইপের দেখতে হয়। ওকে, তো সাইন ফাংশন বা সাইনুসয়েডাল প্যাটার্ন হচ্ছে এটা। এমনটা ভাবার দরকার নেই যে ওয়েভ শুধুমাত্র এই প্যাটার্নেরই হতে পারে। ওয়েভ সাইনুসয়েডাল ছাড়াও অন্যরকম কোনো প্যাটার্নেরও হতে পারে। ধরে নাও এরকম প্যাটার্নেরও হতে পারে। ওয়েভ ধরে নাও এইরকম ধরনের আরবিটারি একটা প্যাটার্ন, র্যান্ডম একটা প্যাটার্নও হতে পারে। তো বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা ওয়েভের ক্ষেত্রে পেতে পারি। তবে আমরা যে বইতে পড়ি বা বইতে যে শিখি, যে টার্মগুলো শিখি ওয়েভ সংক্রান্ত, সেটা সাইনুসয়েডাল প্যাটার্নের উপর বেস করেই কিন্তু আমরা শিখি। ওকে, এরপরে বুঝতে হবে যে, এরপরে ভালো করে বুঝবে তো ওয়েভের একটা অ্যামপ্লিটিউড নামক যে টার্মিনোলজিটা রয়েছে সেটা সম্পর্কে আমাদের আইডিয়া হলো। এরপরে যে টার্মটা সম্পর্কে পড়বো, দ্যাট ইজ নোন অ্যাজ সাইকেল। ওকে, সাইকেল ভালো করে বুঝবে যে ওয়েভের ক্ষেত্রে একটা সাইকেল বলতে কি বোঝায়। ওকে, সাইকেল বলতে কি বোঝায় ভালো করে দেখে নাও। আমরা যে ওই একটা ইনস্ট্যান্টের ওয়েভের যে ছবিটা আমরা দেখতে পেলাম, ধরে নাও এই যে ছবিটা আমরা দেখতে পেলাম, ওকে, এই যে ছবিটা আমরা দেখতে পেলাম, বেশ, এই ছবিটার ক্ষেত্রে একটা সাইকেল বলতে বোঝায় একটা উপরের দিকে ফুল ওঠা এবং একটা নিচের দিকে ফুল নেমে যাওয়া। এই অবধি অংশটাকে আমরা বলছি এক একটা সাইকেল। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় সাইকেল, এটা হচ্ছে থার্ড সাইকেল। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3টে সাইকেল আমরা দেখতে পাচ্ছি আপাতত এই ইনস্ট্যান্টে। ওকে, আমরা 3টে সাইকেল আপাতত দেখতে পাচ্ছি। এরপর এটাকে সাইকেল বলা হচ্ছে কেন ভালো করে বোঝো। এটাকে একটা সাইকেল কেন বলা হচ্ছে, একটা সাইকেল কেন বলা হচ্ছে? দেখো, এইটা বলার পেছনে কারণ আমি দেখতে পাচ্ছি যে ওয়েভকে যে আমরা সাইন ফাংশনের আকারে বা সাইনুসয়েডাল কার্ভের আকারে রিপ্রেজেন্ট করলাম, এই ধরনের রিপ্রেজেন্টেশন ছাড়াও আমরা ওয়েভকে আরো একভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে সার্কুলার ফরম্যাট। সেই জায়গাটা যদি একটুখানি তোমাদের ছবিটা যদি একটুখানি, গল্পটা যদি একটুখানি মাথায় ঢুকে যায়, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটাকে সাইকেল কেন বলা হচ্ছে, এবং তার সাথে সাথে অনেক কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই যে রিপ্রেজেন্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমি একটা সার্কুলার ভাবে রিপ্রেজেন্ট করব। কিভাবে? এখানে এই যে প্রত্যেকটা পার্টিকেল যতটা উঠেছে, যতটা অ্যামপ্লিটিউড রয়েছে, সেইটা এখানে দেখতে পাচ্ছি এই পার্টিকেলটার উপরের দিকে ম্যাক্সিমাম উপরের দিকে, মানে এটাকে আমরা ভাবতে পারি যে এটাকে যদি জিরো লেভেল ভাবি, এটাকে যদি আমি জিরো লেভেল ভাবি, তাহলে উপরের দিকটাকে আমি সবকটাকে প্লাস দিক ভাবতে পারি, নিচের দিকে আমি নেগেটিভ বা মাইনাস দিক ভাবতে পারি। তাহলে এই পার্টিকেলগুলো সব পজিটিভের দিকে উঠেছে, এই পার্টিকেলগুলো সব নেগেটিভের দিকে উঠেছে। বারবার বলছি, একটা ইনস্ট্যান্টের কথা বলছি, এমনটা নয় যে এই পার্টিকেলগুলো নেগেটিভের দিকে যাবে না। অন্য কোনো ইনস্ট্যান্টে এই পার্টিকেলগুলো হয়তো নিচের দিকে নেমে আসবে। তবে তোমরা শুধুমাত্র একটা ইনস্ট্যান্টের কথা ভাবো। ওকে, তো কিছু পার্টিকেল রয়েছে যারা পজিটিভের দিকে গেছে, কিছু পার্টিকেল আছে যারা নেগেটিভের দিকে গেছে। এই পার্টিকেলটা পজিটিভের দিকে ম্যাক্সিমাম হাইট, এই পার্টিকেলটা নেগেটিভের দিকে ম্যাক্সিমাম হাইট আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার ভালো করে দেখবে, এইটাকে আমি সার্কেলে রিপ্রেজেন্ট করব। কিভাবে? এই যে প্রথম পার্টিকেলটাকে আমি এঁকেছি, ও যতটা উপরের দিকে উঠেছে সেইটাকে আমি একটা সার্কেলের মধ্যে যদি রিপ্রেজেন্ট করতে চাই, ধরে নাও
এই পার্টিকেলটাকে আমি একটুখানি এতটা ওঠালাম, ওকে, একটুখানি এতটা ওঠালাম। নেক্সট যে পার্টিকেলটা রয়েছে সেই পার্টিকেলটাকে আমি ধরে নাও এতটা ওঠালাম, ওকে, এতটা হাইট ওঠালাম। তারপরের পার্টিকেলটাকে ধরে নাও আমি সাপোজ এইখান থেকে এতটা উঠালাম, ওকে, এতটা উঠালাম। এবং এই যে ম্যাক্সিমাম হাইটটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওইটাকে ধরে নাও এতটা উঠালাম। এবার যদি এই পয়েন্টগুলোকে আমি যোগ করে দিই, এই পয়েন্টগুলোকে আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো একটা হাফ সার্কেল পেলাম। এবার এই তারপরের পার্টিকেল গুলোকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, দেখতে পাবো যে ধীরে ধীরে ওইটা কিন্তু কমছে, কমে কমে হাইটটা কমছে এবং কমে কমে আবার জিরো লেভেলে এসে পৌঁছাবে। আবার জিরো লেভেল মানে এইটাকে যদি আমি সার্কেলের জিরো লেভেল ভাবি, তাহলে পার্টিকেল গুলোর মুভমেন্ট প্রথমে ম্যাক্সিমামের দিকে যাচ্ছে, তারপরে আবার নিচের দিকে কমছে। তো দেখো বেসিক্যালি এতটা অবধি যে কমপ্লিট আমি করলাম, এই রিপ্রেজেন্টেশন আর এই রিপ্রেজেন্টেশন বেসিক্যালি একটা কি বোঝায়, একটা হাফ সার্কেল বোঝায়। এবারে একই ঘটনাটা যদি আমি উল্টো দিকে ঘটাই, তাহলে সার্কেলের বাকি অংশটাও পেয়ে যাব। তাহলে তোমরা বুঝতেই পারছো এই জায়গাটা কি বোঝাচ্ছে, এই জায়গাটা কি বোঝাচ্ছে, এই জায়গাটা বোঝাচ্ছে নেগেটিভের দিকে ম্যাক্সিমাম, ওকে, নেগেটিভের দিকে ম্যাক্সিমাম। খুব ইম্পর্টেন্ট, আমরা এই পুরো সাইনুসয়েডাল কার্ভটাকে আমরা একটা সার্কেলে রিপ্রেজেন্ট করতে পারি। তোমরা যদি লক্ষ্য করো, আমি যখন এইখান থেকে এতটা অবধি গেলাম, আমার কিন্তু এইখান থেকে পুরো সার্কেলটা কমপ্লিট হলো। দ্যাটস ওয়াই আমরা নাম দিচ্ছি এইখান থেকে এতটা, এটাকে বলছি কি একটা পুরো সাইকেল, ওকে। তাহলে নেক্সট যে সাইকেলটা পাবো তখন পার্টিকেলটা আবার একটা পুরো সাইকেল কমপ্লিট করবে, তারপরে যে অংশটা পাবো সেটাতে আবার একটা সাইকেল কমপ্লিট করবে। এতদূর অবধি আশা করি তোমাদের পুরো জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে কিভাবে সাইনুসয়েডালকে আমি সার্কেল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। এবার দেখো ভালো করে দেখবে একটা জিনিস, আমরা যদি লক্ষ্য করি প্রথমে পার্টিকেলটা জিরো লেভেলে ছিল, এইখানে যখন এসছে, এইখানে যখন পার্টিকেলটাকে আমি রিপ্রেজেন্ট করছি, ওকে, মানে এই পার্টিকেলটাকে যখন রিপ্রেজেন্ট করছি তখন আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম হাইট আমি পাচ্ছি। এবং ম্যাক্সিমাম হাইটে আমি যদি জিরো লেভেলের সাথে অ্যাঙ্গেলটা দেখি, এই অ্যাঙ্গেলটা কত, তোমরা বলবে স্যার 90 ডিগ্রি, ওকে। তাহলে আমি এইখানেও এই সাইনুসয়েডালের ক্ষেত্রে এই জায়গাটাকে 90 ডিগ্রি হিসেবে বলতে পারি, 90 ডিগ্রি বা 90 ডিগ্রি মানেই বোঝায় π/2 হিসেবে বলতে পারি, π/2 হিসেবে বলতে পারি, ওকে। এবার তোমরা ভাবো যে তাহলে দেখো বাকি অংশগুলো তো অবভিয়াসলি মাঝামাঝি জায়গায় যে পার্টিকেলটা রয়েছে তার ক্ষেত্রে আমি 45 ডিগ্রি বলতেই পারি, ওকে। এবার দেখো 90 ডিগ্রি থেকে যখন আমি এপারে আসছি ধীরে ধীরে, যখন পার্টিকেলটা এইখানে, তখন আমি জিরো লেভেলের সাথে যদি অ্যাঙ্গেল দেখি, তাহলে 90 প্লাস 45 আমি সার্টেন অ্যাঙ্গেল পাবো, দ্যাট ইজ 135 ডিগ্রি। এবং যখন আমি দেখতে পাচ্ছি আবার যখন জিরোতে এলো, তখন দেখতে পাচ্ছি 90 প্লাস আবার 90, দ্যাট ইজ 180। এই জায়গাটাকে আমরা 180 হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। এবং এটার পেছনে কারণ কি তোমাদের আশা করি এবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি বা পাই, ওকে। নাও এবার যদি আমি উল্টো দিকের কথা ভাবি, এখানে আমি দেখতে পাচ্ছি এই ফুল অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বা 180 ডিগ্রি, ওকে। এবার যখন আমি এই দিকে নেগেটিভের দিকে যখন যাচ্ছি, তখন নেগেটিভের দিকে ম্যাক্সিমাম পাবো এই জায়গাটাতে, মানে তোমরা 180 সাথে আবার 90 যোগ করে দাও, তোমরা পাবে 270। মানে এই যে জায়গাটা, এই পয়েন্ট অবধি এই জায়গাটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি 270, এবং আমরা এইখানে রিপ্রেজেন্ট করতে পারি 3π/2 হিসেবে, 270 মানে 3π/2। এবং এই লাস্ট প্রান্তে যখন আবার এইখানে গিয়ে পৌঁছাবে, তুমি আবার 90 ডিগ্রি যোগ করে দাও, তাহলে 270 প্লাস 90 করলে আসে 360 ডিগ্রি। মানে এই জায়গাটা এসে যখন পৌঁছালাম, এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি 360 ডিগ্রি বা 2π, ওকে, 2π। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো সার্কেলটাকে, পুরো সাইনুসয়েডাল কার্ভটাকে যদি আমি সার্কেলে রিপ্রেজেন্ট করি, তাহলে পুরো এই ধরনের ঘটনাটা দেখা যায়। চলো আমি এবার তোমাদেরকে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করে দিই এবং কি কি রয়েছে ওয়েভের মধ্যে ভালো করে দেখে নাও। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা যদি একটা ওয়েভ হয়, আমাদের কাছে আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে যে এইখানে এই যে ম্যাক্সিমাম হাইট পয়েন্টটা রয়েছে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি π/2 অর 90 ডিগ্রি হিসেবে। এইটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তোমরা বলবে স্যার পাই অর 180 ডিগ্রি হিসেবে, ওকে। আচ্ছা এই জায়গাটাকে নেগেটিভ ম্যাক্সিমাম হাইটটাকে আমি কি রিপ্রেজেন্ট করতে পারি, এই পয়েন্টটাকে কি রিপ্রেজেন্ট করতে পারি, 3π/2 অর 270 ডিগ্রি হিসাবে, ওকে। এবং এই যে পয়েন্টটা, এটাকে আমি বলতে পারি যে 360 ডিগ্রি অর 2π হিসেবে, ওকে। তাহলে পুরো একটা সাইকেল যখন কমপ্লিট হচ্ছে একটা সাইনুসয়েডাল ওয়েভের ক্ষেত্রে, এগুলো এই যে অ্যাঙ্গেল এগুলোকে বলা হয় ফেজ। তাহলে পুরো যে সাইকেলটা কমপ্লিট হলো, তাহলে এই সাইকেলের যে লাস্ট পয়েন্ট সেটা বেসিক্যালি 2π ফেজ রয়েছে, ওকে। কত ফেজ রয়েছে, 2π, ওকে। তো একটা সাইকেল, পুরো টোটাল সাইকেল কত ডিগ্রি হয়, তোমরা বলবে স্যার 360 ডিগ্রি অর 2π। তাহলে দুটো সাইকেল নিলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো 4π, এইভাবে চলতে থাকবে।
যাই হোক, আশা করি পুরো রিপ্রেজেন্টেশন তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং ম্যাক্সিমাম হাইট কততে রয়েছে, এই যেটা দেখো পজিটিভের দিকে ম্যাক্সিমাম হাইট, আমরা এটাকে কি নাম দিয়েছি, আমরা বলেছি অ্যাম্পলিটিউড। ওকে, অ্যাম্পলিটিউড। আচ্ছা, নেগেটিভের দিকেও ম্যাক্সিমাম হাইট হতে পারে, এটাকেও আমরা বলবো কি অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড। ওকে, এবং এইগুলোকে এক একটা সাইকেল আমরা বলবো, এই একটা সাইকেল, এই হচ্ছে সেকেন্ড সাইকেল। এবার আমি যদি তোমাদেরকে প্রশ্ন দিই যে বলো তো যে একটা সাইকেল কত ডিগ্রি, তোমরা বলবে স্যার 2 পাই। দ্বিতীয় সাইকেল কত ডিগ্রি, তোমরা বলবে স্যার 2 পাই থেকে 4 পাই। ওকে, তো আমাকে বলো তো যে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড কত ডিগ্রিতে হবে, তোমাদের উত্তর হবে স্যার পাই বাই 2 তে। এবং ম্যাক্সিমাম নেগেটিভ অ্যাম্পলিটিউড কত ডিগ্রিতে হবে, তোমাদের উত্তর হবে স্যার 3 পাই বাই 2 বা 270 ডিগ্রি। আচ্ছা, জিরো পয়েন্ট বা রেফারেন্স পয়েন্ট কোনটা, তোমাদের উত্তর হবে স্যার পাই আর 180 ডিগ্রি। এবং এইখানে আমরা দেখবো যে 360 ডিগ্রি আর 2 পাই। এই টার্মগুলো ভেরি ইম্পর্টেন্ট, বিশেষত যারা যারা WBCS মেন্স এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রিলিমস এর ক্ষেত্রে হয়তো এতটা ডিটেইল প্রশ্ন আসে না, বাট মেন্স এর জন্য কিন্তু অবশ্যই বুঝতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসেই আসে। ওকে, তো আমরা মোটামুটি ওয়েভ সংক্রান্ত দুটো তিনটে টার্ম জেনে নিলাম। আমরা জেনে নিলাম একটা ওয়েভের ক্ষেত্রে সাইকেল কি বোঝায়, একটা ওয়েভের ক্ষেত্রে অ্যাম্পলিটিউড কি বোঝায়। ওকে, এবার আমরা যে এই যে পজিটিভ যে এটা দেখতে পাচ্ছি, পজিটিভ যে পিকটা দেখতে পাচ্ছি, এই পজিটিভ পিকের এই ম্যাক্সিমামটাকে কি বলা হয় এবং এই মিনিমামটাকে কি বলা হয় সেগুলোও জেনে নিই। এইটাকে বলা হয় ক্রেস্ট এবং একটাকে বলা হয় নিচের দিকে যেটা নেমে যাচ্ছে এটাকে বলা হয় ট্রাফ। ওকে, কি বলা হয়, ক্রেস্ট এবং ট্রাফ। ওকে, এবার একটা জিনিস ভালো করে শুনে নাও, নেক্সট যে টার্মিনোলজি পড়বো সেটা ভালো করে দেখে নাও। নেক্সট টার্মিনোলজিটা কি, নেক্সট টার্মিনোলজিটা হচ্ছে এরকম, ধরে নাও এই একটা ওয়েভ রয়েছে। ওকে, ওয়েভ রয়েছে, এই একটা ওয়েভ রয়েছে। ওকে, তার মধ্যে এক একটা সাইকেল যে তৈরি হচ্ছে, এই যে এক একটা সাইকেল তৈরি হচ্ছে, এই পুরো সাইকেলটার একটা পার্ট আমি দেখতে পেলাম, এটাকে বলা হচ্ছে ক্রেস্ট এবং এই অংশটাকে বলা হচ্ছে ট্রাফ। ওকে, তারপরে আবার এইটা হয়ে যাবে ক্রেস্ট এবং এইটা হয়ে যাবে ট্রাফ। ওকে, ট্রাফ, আবার এইটা হয়ে যাবে ক্রেস্ট, আবার এইটা হয়ে যাবে ক্রেস্ট এবং এইটা হয়ে যাবে ট্রাফ। এইটা আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, নাও আমরা যদি দেখি একটা ক্রেস্ট এবং একটা ট্রাফ মেলালে তবে একটা গিয়ে সাইকেল কমপ্লিট হয়। অনেকে আবার দুটো ক্রেস্টের মাঝের অংশটাকেও একটা সাইকেল হিসেবে গণ্য করে, কোনো অসুবিধা নেই, দুটো ক্রেস্টের মাঝের অংশটাকেও একটা সাইকেল হিসেবে ভাবতে পারো, দুটো ট্রাফের মাঝের অংশটাকেও একটা সাইকেল হিসেবে ভাবতে পারো। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে ক্রেস্টটা পাচ্ছি সেটাতে ফেজ কত, তোমরা বলবে স্যার পাই বাই 2। এইখানে যে জিরো পয়েন্টটা পাচ্ছি, এই জিরো পয়েন্টটাকে বলা হয় নাল পয়েন্ট। কি বলা হয়, নাল পয়েন্ট। ওকে, তাহলে এইটাও একটা নাল পয়েন্ট, এটাও একটা নাল পয়েন্ট, এটাও একটা নাল পয়েন্ট, এটাও একটা নাল পয়েন্ট, এটা একটা নাল পয়েন্ট। ওকে, তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে বলতো যে একটা ক্রেস্ট এবং একটা নাল পয়েন্ট, তাহলে প্রথম নাল পয়েন্ট যেটা পাবো সেটা হচ্ছে পাই বা 180 ডিগ্রি। একটা ক্রেস্ট এবং একটা নাল পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত, তোমাদের উত্তর হবে স্যার পাই মাইনাস পাই বাই 2, দ্যাট ইজ পাই বাই 2। ওকে, তোমরা এখানেও দেখতে পারো যে একটা নাল পয়েন্ট এবং একটা ট্রাফের মধ্যে কত ডিগ্রি ডিফারেন্স রয়েছে। তোমরা দেখবে এটা যদি পাই হয় এবং এটা কত পাই বাই 2 পাই এবং তারপর একটা নিশ্চয়ই হয়ে যাবে 3 পাই বাই 2। তাহলে পাই আর 3 পাই বাই 2 এর মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখি 3 পাই বাই 2 মাইনাস পাই, ওকে, তাহলে আমি দেখতে পাবো পাই বাই 2। অতএব আমরা বলতে পারি যে একটা ক্রেস্ট আর একটা নাল পয়েন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই 2, একটা নাল পয়েন্ট এবং একটা ট্রাফের মধ্যেও ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই 2। এবার প্রশ্নটা যদি তোমাকে ঘুরিয়ে দেয় এরকম ভাবে যে কনসিকিউটিভ একটা ক্রেস্ট এবং একটা ট্রাফের মধ্যে ডিফারেন্স কত, তো তোমরা বলতেই পারবে দিস ইজ 5 বাই 2, দিস ইজ 5 বাই 2, টোটাল মিলে হবে পাই বা 180 ডিগ্রি। আমরা বলতে পারি দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি, টোটালটা মিলে হবে 180 ডিগ্রি। তার মানে যেটা বলছি আমি খুব সিম্পল, যে একটা ক্রেস্ট এবং একটা নাল পয়েন্টের মধ্যে ডিফারেন্স কত, তোমরা বলবে স্যার পাই বাই 2, এবং একটা নাল পয়েন্ট এবং একটা ট্রাফের মধ্যে তারপরে ঠিক ট্রাফের মধ্যে ডিফারেন্স কত, তোমরা বলবে স্যার পাই বাই 2, এবং একটা ক্রেস্ট এবং একটা ট্রাফের মধ্যে ডিফারেন্স কত, তোমরা বলবে পাই আর 180 ডিগ্রি। ওকে, পাই বাই 2 বা 90 ডিগ্রি এবং পাই বা 180 ডিগ্রি। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, নোট ডাউন করে নাও, বিকজ পরীক্ষায় কিন্তু বারবার এই সমস্ত জায়গাগুলো থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন দেওয়া হচ্ছে। এবার যদি প্রশ্ন দেওয়া হয় যে বলতো দুটো ক্রেস্টের মধ্যে, দুটো পরপর ক্রেস্টের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে, ভালো করে দেখবে দুটো পরপর ক্রেস্টের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে। আমি দেখবো দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি এবং এই ক্রেস্ট অফ দি ডিস্টেন্স হচ্ছে 90 ডিগ্রি, মানে চারটে 90 ডিগ্রি বা চারটে পাই বাই 2। তাহলে দুটো ক্রেস্টের মধ্যে ডিফারেন্স কত, তুমি বলবে যে 4 ইন্টু 90 ডিগ্রি অর 360 ডিগ্রি। আবার 4 ইন্টু 90 ডিগ্রিকে আমরা বলছি 4 পাই বাই 2 অর 4 পাই বাই 2 মানে বোঝায় 2 পাই।
একই রকম ভাবে তোমরা দেখতে পাবে যে পরপর দুটো ট্রাফের মধ্যেও ডিফারেন্স হচ্ছে এই সেম 4 × 90 ডিগ্রি বা 360 ডিগ্রি অর 2 পাই। আশা করি এই পুরো গল্পটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট যে টার্মিনোলজি রয়েছে সেটাতে আমরা পৌঁছে যাব। ওকে, নেক্সট যে টার্মিনোলজি রয়েছে সেটাতে আমরা পৌঁছে যাব। নেক্সট টার্মিনোলজি কি রয়েছে, তোমরা দেখবে যে কোনো একটা ওয়েভ যদি আমরা দেখে নিই, ওকে, আমরা দেখতে পাচ্ছি একটা ক্রেস্ট এবং একটা ট্রাফ, একটা ক্রেস্ট এবং একটা ট্রাফ। ওকে, তোমরা দেখবে যে এটা হচ্ছে একটা সাইকেল, এটা হচ্ছে সেকেন্ড সাইকেল। ওকে, সেকেন্ড সাইকেল। আমরা যদি দেখি এই যে একটা সাইকেলের যে পুরো লেন্থ, একটা সাইকেলের যে পুরো লেন্থ, ওকে, লেন্থ অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে লেন্থ মানেই মিটার, সেন্টিমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, এই সবে ইউনিট হবে। এই যে পুরো লেন্থ, এই পুরো লেন্থটাকে বলা হয় ওয়েভ লেন্থ। কি বলা হয়? ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ, যেটাকে সাধারণত আমরা ল্যামডা দিয়ে চিহ্নিত করে থাকি। তাহলে এটাকেও একটা ওয়েভ লেন্থ বলতে পারি, এটাকেও একটা ওয়েভ লেন্থ বলতে পারি, যেটাকে আমরা ল্যামডা দিয়ে চিহ্নিত করব। ওকে, অনেক সময় খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, অনেক সময় একটা ক্রেস্ট এবং ভালো করে দেখবে একটা ক্রেস্ট এবং যে সেকেন্ড ক্রেস্ট, এইটাকেও আমরা একটা, দেখো একটা ক্রেস্ট এবং সেকেন্ড ক্রেস্ট, এইটাকে যদি আমরা দেখি এটাও বেসিক্যালি 2 পাই, এটাও বেসিক্যালি 2 পাই। তো একটা ক্রেস্ট এবং সেকেন্ড ক্রেস্ট এর মাঝখানের জায়গাটাকেও ওয়েভলেংথ বা এই মাঝখানের দৈর্ঘ্যটাকেও একটা ওয়েভলেংথ হিসেবে চিহ্নিত করা হয়। একটা ট্রাফ এবং সেকেন্ড ট্রাফ, এই মাঝখানের জায়গাটাকেও একটা ওয়েভলেংথ হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, ওয়েভলেংথ, ওয়েভলেংথ, ওয়েভলেংথ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে দেখবে। ওয়েভলেংথ যেটাকে আমরা ল্যামডা দিয়ে চিহ্নিত করছি, ইট ইজ এ ডিস্টেন্স, ইট ইজ এ ডিস্টেন্স, ইট ইজ এ ডিস্টেন্স অফ, নাম্বার 1 আমরা লিখতে পারি যে অফ ওয়ান সাইকেল, অফ ওয়ান কমপ্লিট সাইকেল, আমরা এটা বলতে পারি ওয়ান কমপ্লিট সাইকেল। ওকে, নাম্বার 2 আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ইট ইজ এ ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ক্রেস্ট। ওকে, আমরা এটাও বলতে পারি যে বিটুইন টু কনজিকিউটিভ ওকে ট্রাফ, এটাও বলতে পারি। তো যে কোনো রকম ভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, তোমাকে একদম পরীক্ষায় ডিরেক্ট প্রশ্ন দিয়ে দিল যে দ্য ডিস্টেন্স বিটুইন টু ট্রাফ ইজ নোন অ্যাজ, এক্সাম উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে ওয়েভলেংথ। দ্য ডিস্টেন্স বিটুইন টু ক্রেস্ট নোন অ্যাজ, তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ওয়েভলেংথ। বললো যে দ্য ডিস্টেন্স অফ ওয়ান কমপ্লিট সাইকেল ইজ নোন অ্যাজ, তাহলে উত্তর হয়ে যাবে কি? ওয়েভলেংথ। তো এই তিনটে জিনিসই কিন্তু মনে রাখতে হবে, বা তিনটে জিনিসই তোমাদের মাথায় রাখলে তবে এখান থেকে আসা প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। এবার আসি যে ইউনিট অফ ওয়েভলেংথ, ইউনিট, আমি আসি ইউনিটে। ওয়েভলেংথের ইউনিট কি হয়? দেখো জেনারেলি আমরা জানি যে ওয়েভলেংথ, দেখো ওয়েভগুলো যে এই যে ওয়েভগুলো, এই ওয়েভগুলো খুব ছোট হয় লেংথে। ওকে, খুব ছোট হয়। তো ওয়েভলেংথ মানে লেংথ বোঝাচ্ছে। অবভিয়াসলি যদি ডাইরেক্ট প্রশ্ন দেয় যে ওয়েভলেংথের ইউনিট কি হতে পারে, আমি বলবো যেহেতু এটা লেংথ তাই মিটার হবে। কিন্তু 1 মিটার 2 মিটার এত বড় বড় ইউনিট দিয়ে এটাকে পরিমাপ করা হয় না, ছোট ছোট ইউনিটে পরিমাপ করা হয়। ঠিক আছে, যেরকম ধরে নাও ন্যানোমিটার দিয়ে করা হয়, ন্যানোমিটার দিয়ে করা হয়, পিকোমিটার দিয়ে করা হয়, পিকোমিটার দিয়ে ওয়েভলেংথ পরিমাপ করা হয়। ওকে, তো এগুলো হচ্ছে ইউনিট অফ ওয়েভলেংথ। এবারে আসি ডাইমেনশন বা মাত্রা। এই ডাইমেনশন ইউনিট খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন দেয়। অলরেডি ইউনিট অ্যান্ড মেজারমেন্টে আমি পড়িয়েছি, আমি বলেইছিলাম যে রিমেনিং যে চ্যাপ্টার গুলো আছে সেখানেও প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টার্মিনোলজি ডাইমেনশন আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, তো ডাইমেনশন অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো ওয়েভলেংথ একটা লেংথ কে বোঝাচ্ছে, তাই ডাইমেনশন বা মাত্রা হবে ক্যাপিটাল এল। ওকে, তো আশা করি এই টার্মটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এর আগে যে অ্যামপ্লিটিউডের কথা বলছিলাম, যে পার্টিকেল ম্যাক্সিমাম যতটা হাইট উঠতে পারে বা যতটা হাইট নিচে নামতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউডের ইউনিট কি হবে? খুব সিম্পল ভাষায় অ্যামপ্লিটিউডের ইউনিট হয়ে যাবে যে এটা একটা লেংথের ইউনিট। ওকে, তাহলে ন্যানোমিটার বা পিকোমিটার বা মাইক্রোমিটার এটাতে মেজার করা হতে পারে। ওকে, এবার আসি ডাইমেনশন, ওর ক্ষেত্রেও হয়ে যাবে কিন্তু ক্যাপিটাল এল। তাই এই ছোট ছোট জিনিসগুলোকে যদি মাথায় ঢোকাতে পারো, ছোট ছোট 1 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাকে বেশ কিছুটা এগিয়ে দেবে পরীক্ষার হলে। ওকে, জাস্ট এই গল্পগুলো একটুখানি বোঝার চেষ্টা করো বা মাথায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করো, ভয় পেয়ে কোনো লাভ নেই। জিনিসগুলো খুব একটাও কঠিন নয়, খুব সহজই, শুধুমাত্র জিনিসগুলোকে একটুখানি মাথার মধ্যে ঘোরাতে হবে। ওকে, এবার চলে আসি আর কি টার্মিনোলজি রয়েছে। আমরা যদি লক্ষ্য করি, এই হচ্ছে একটা ওয়েভ, এই হচ্ছে এক ওয়েভ। ওকে, ওয়েভ, এই হচ্ছে এক একটা সাইকেল। দিস ইজ 1 সাইকেল, দিস ইজ 2 সাইকেল, দিস ইজ 3 সাইকেল। ওকে, এবার ধরে নাও সাপোজ আমি যদি বলি যে এই একটা সাইকেল কমপ্লিট হতে এই ওয়েভটার কতক্ষণ সময় লাগছে, তো তোমরা বলবে স্যার একটা সাইকেল কমপ্লিট হতে ওই ওয়েভটার সময় লাগছে ধরে নাও সাপোজ 1 এর 3 সেকেন্ড।
1 এর 3 সেকেন্ড। এই সেকেন্ড সাইকেলটা কমপ্লিট হতে টাইম লাগছে 1 এর 3 সেকেন্ড। ওকে, এই দ্বিতীয় সাইকেলটাও কমপ্লিট হতে টাইম লাগছে 1 এর 3 সেকেন্ড। ওকে, তাহলে এই যে এক একটা সাইকেল কমপ্লিট হতে যতটা সময় লাগছে, ভালো করে শুনবে, এই যে এক একটা সাইকেল কমপ্লিট হচ্ছে এবং ঠিক যতটা সময় লাগছে এই টাইমটাকে বলা হয়, এই যে টাইমটা 1 এর 3 সেকেন্ড, 1 এর 3 সেকেন্ড, এই টাইমটাকে বলা হয় টাইম পিরিয়ড অফ ওয়েভ। টাইম পিরিয়ড অফ ওয়েভ। ওকে, টাইম পিরিয়ড, যেটাকে সাধারণত ক্যাপিটাল টি দিয়ে চিহ্নিত করা হয়। টাইম পিরিয়ড ভেরি ইম্পর্টেন্ট। টাইম পিরিয়ড তাহলে কি বোঝাচ্ছে? বেসিক্যালি একটা টাইমকে বোঝাচ্ছে, একটা টাইমকে বোঝাচ্ছে। তাই এর ইউনিট কি হবে? তাই এর ইউনিট হবে সেকেন্ড। ওকে, একটা সাইকেল কমপ্লিট হতে যে সময়, দ্যাটস ওয়াই এর ইউনিট কি সেকেন্ড। এবং যদি ডাইমেনশনের কথা বলি, ডাইমেনশন বা মাত্রার কথা বলি, তাহলে এর ডাইমেনশন হবে ক্যাপিটাল টি। কি হয়ে যাবে? ক্যাপিটাল টি। যেহেতু টাইম বোঝাচ্ছে তাই টাইমের ডাইমেনশন, খুব সিম্পল। এবার এটা গেল একটা সাইকেল কমপ্লিট হতে আমি দেখতে পাচ্ছি বেসিক্যালি 1 এর 3 সেকেন্ড করে টাইম লাগছে। এবার যদি এইখানে এই পার্টিকুলার ওয়েভটার ক্ষেত্রে তোমাদের কাছে যদি প্রশ্ন করি যে বলতো 1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট হবে? একটা সাইকেল যদি 1 এর 3 সেকেন্ড লাগায় তাহলে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট হবে? তোমরা বলবে স্যার 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট হতে পারে দ্যাট ইজ 3। তোমরা লক্ষ্য করো, এক একটা সাইকেল যদি 1 এর 3 সেকেন্ড করে সময় লাগায় তাহলে 1 সেকেন্ডে আমরা বলতেই পারি যে টোটাল এই 3টে সাইকেল কমপ্লিট হয়ে যাবে স্যার 1 সেকেন্ডে। ওকে, তাহলে ভালো করে শুনে নেবে, 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট হয় দিস ইজ নোন অ্যাজ ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ। কি বলা হয়? ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ বা কম্পাঙ্ক, বাংলায় বলা হয় কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। তো আমি লিখতে পারি ডেফিনেশন কি? দ্য নাম্বার অফ সাইকেলস, দ্য নাম্বার অফ সাইকেলস, দ্য নাম্বার অফ সাইকেলস ইন 1 সেকেন্ড is known as frequency of wave. Very important. আচ্ছা, কিভাবে পেলাম যে তিনটে হবে? দেখো, আমরা বেসিক্যালি কি করলাম যে কতগুলো সাইকেল কমপ্লিট হলো, এই যে নাম্বার, এই নাম্বারটাকে আমি কি করলাম 1 বাই যে সময়টা আছে সেটা দিয়ে ডিভাইড করে দিলাম 1 এর 3। ওকে, এক একটা সাইকেল কমপ্লিট হওয়ার সময় এটাকে ক্যালকুলেট করলেই আসলো 3। মানে বেসিক্যালি আমরা যেটা কাজ করলাম 1 বাই টাইম পিরিয়ড করে দিলাম। কি করলাম? 1 বাই টাইম পিরিয়ড। দ্যাটস ওয়াই ফ্রিকোয়েন্সি অনেক সময় এন দিয়ে চিহ্নিত করা হয়, অনেক সময় এফ দিয়ে চিহ্নিত করা হয়, অনেক সময় নিউ দিয়েও চিহ্নিত করা হয়, অনেক কিছু দিয়ে চিহ্নিত করা যেতে পারে। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি এন ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 বাই টাইম পিরিয়ড। ভেরি মাচ ইম্পর্টেন্ট কনসেপ্ট। ফ্রিকোয়েন্সি এন ইকুয়ালস টু 1 বাই টাইম পিরিয়ড। ওকে, এইটুকু যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা বলতেই পারি যে হোয়াট উইল বি দ্য ফ্রিকোয়েন্সি, হোয়াট উইল বি দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি। ইউনিট অফ ফ্রিকোয়েন্সি, দেখো ফ্রিকোয়েন্সির ইউনিট আমরা এই যে ইকুয়েশনটা লিখেছি এটা থেকে বোঝাই যাচ্ছে যে যেহেতু 1 বাই টাইম পিরিয়ড এবং টাইম পিরিয়ডের একক হয় সেকেন্ড, একটু আগেই দেখলাম, তাহলে ফ্রিকোয়েন্সির যে ইউনিট, ফ্রিকোয়েন্সির যে ইউনিট সেটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতেই পারি যে 1 বাই সেকেন্ড বা পার সেকেন্ড, অর আমি লিখতে পারি সেকেন্ড ইনভার্স, এইভাবে লিখতে পারি। অথবা অনেক সময় বলা হয় সাইকেলস পার সেকেন্ড। দেখো পার সেকেন্ডে কতগুলো সাইকেল তৈরি হলো, তো আমি এইভাবেও লিখতে পারি যে সাইকেলস পার সেকেন্ড, সাইকেলস পার সেকেন্ড। ওকে, এটাও আমরা ফ্রিকোয়েন্সির ইউনিট বলতে পারি। আর কি বলতে পারি? সব থেকে ফেমাস ইউনিট যেটা পরীক্ষায় মাঝে মাঝে দেয় ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে কি হার্জ নামক বিজ্ঞানীর নাম অনুসারে হার্জ। তাহলে হার্জও যা সাইকেলস পার সেকেন্ড তাই পার সেকেন্ডও কিন্তু তাই বোঝায় অ্যাকচুয়ালি। ডেফিনেশন খুব সিম্পল, 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট হবে। ওকে, তো তোমরা বুঝতেই পারছো যে 1 সেকেন্ডে যদি অনেক বেশি সাইকেল কমপ্লিট হয় তাহলে তার ফ্রিকোয়েন্সি বেশি হবে। 1 সেকেন্ডে যত কম সাইকেল কমপ্লিট হবে তার ফ্রিকোয়েন্সি কি হবে? তত কম হবে। এবার তোমাদের সামনে যদি আমি দুটো ছবি রিপ্রেজেন্ট করি, আচ্ছা ছবিটা রিপ্রেজেন্ট করার আগে আমরা যখন ইউনিটের কথা বললাম তখন আমরা ডাইমেনশনের কথাও বলে ফেলি। ডাইমেনশন, ফ্রিকোয়েন্সির ডাইমেনশন কি হবে? তোমরা বুঝতেই পারছো যে ফ্রিকোয়েন্সি বেসিক্যালি 1 বাই টি বোঝায়, 1 বাই টি বোঝায়, 1 বাই টাইম। তাই ডাইমেনশন হবে টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1। ভেরি ইম্পর্টেন্ট, টি টু দি পাওয়ার -1 ডাইমেনশন। ওকে, আচ্ছা বেশ, এবার ভালো করে দেখবে। এবার হচ্ছে যে আমি যদি তোমাদের সামনে দুটো ছবি আঁকি, এক হচ্ছে যে এই ছবিটা, এক হচ্ছে যে এই ছবিটা, ওকে, এক হচ্ছে যে এই ছবিটা এবং সেকেন্ড হচ্ছে যে এই ছবিটা, সেকেন্ড হচ্ছে যে এই ছবিটা। এখন তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে বলতো প্রথম এবং দ্বিতীয় যে ওয়েভ প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ বা ওয়েভটা দেখতে পাচ্ছ, এদের মধ্যে সবথেকে বড় ডিফারেন্স কি? সবথেকে বড় ডিফারেন্স হচ্ছে এটা, যেখানে এইখানে আমি যদি 1 সেকেন্ডের কথা ভাবি যে এত দূর আসতে 1 সেকেন্ড টাইম লেগেছে, সেই 1 সেকেন্ডে আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে ফার্স্ট এরটা রয়েছে সেইটা কি হচ্ছে একটা সাইকেল, দুটো সাইকেল, তিনটে সাইকেল কমপ্লিট করেছে। সেখানে এটা
সবেমাত্র একটা সাইকেল কমপ্লিট করলো, সেকেন্ডেরটা আমি দেখতে পাচ্ছি সবেমাত্র একটা সাইকেল কমপ্লিট করলো। তাহলে আমি বলতে পারি যে এইটা প্রথমেরটার ফ্রিকোয়েন্সি, যেহেতু 1 সেকেন্ডে 3টে সাইকেল কমপ্লিট করলো, তাই প্রথমটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 হার্টজ, এবং এখানে 1 সেকেন্ডে একটা সাইকেল কমপ্লিট করলো, দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি এটা হচ্ছে কি 1 হার্টজ। ওকে, তাহলে দেখো যদি ছবিটা তোমরা যখন দেখতে পাবো ওয়েভ খুব কনজেস্টেড, তখন বুঝতে হবে ওর ফ্রিকোয়েন্সি বেশি। ওয়েভ যখন দেখবে খুব আলগা, তখন বুঝতে হবে কি মানে ছবিতে যে রিপ্রেজেন্টেশন গুলো থাকে সে অনুযায়ী তোমাদেরকে কি বুঝতে হবে যে ওর ফ্রিকোয়েন্সি অনেক কম। ওকে, ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু অ্যামপ্লিটিউডের কোনো সম্পর্ক আপাতত আমি কিন্তু করিনি। ফ্রিকোয়েন্সির সাথে যে তোমরা ভাবতেই পারো স্যার ফ্রিকোয়েন্সি যদি খুব কম হয়ে যায় তাহলে হয়তো অ্যামপ্লিটিউডটা বেড়ে যাবে, না, এরকম কোনো ঘটনা বা এরকম কোনো ব্যাপার নেই। হতেই পারে যে কম ফ্রিকোয়েন্সির ওয়েভেরও অনেক অ্যামপ্লিটিউড কিন্তু রয়েছে, এই ধরনেরও ঘটনা আমরা দেখতে পেতে পারি। বোঝা গেল? তাহলে ফ্রিকোয়েন্সি বুঝলাম, টাইম পিরিয়ড বুঝলাম, আমরা তোমার কি বলে সাইকেল সম্পর্কে আইডিয়া করলাম, এবং ওয়েভলেংথ সম্পর্কেও কিন্তু আইডিয়া করলাম। নাও সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি গুলিয়ে যায় যেখানে, দ্যাট ইজ স্পিড অফ ওয়েভ। স্পিড অফ ওয়েভ। ওকে, স্পিড অফ ওয়েভ। স্পিড বলতে কি বোঝায়? আমরা জানি যে স্যার স্পিড যে কোনো জায়গায় স্পিড মানে ধরো না একটা গাড়ির স্পিড বলতে কি বোঝায়? একটা গাড়ি এক সেকেন্ডে বা একটা টাইমে যতটা ডিস্টেন্স যায়, দ্যাট ইজ নোন অ্যাজ ইটস স্পিড, তাই তো? কোন একটা গাড়ির ক্ষেত্রে স্পিড বলতে তো এটাই বুঝি। নাও তাহলে ওয়েভের ক্ষেত্রে স্পিড কি বুঝবো? স্পিড অফ ওয়েভ বলতে কি বুঝবো? তাহলে স্পিড অফ ওয়েভ মানে একটা গাড়ি 1 সেকেন্ডে যতটা লেন্থ কমপ্লিট করবে, দ্যাট ইজ নোন অ্যাজ যতটা মানে কমপ্লিট করবে, যতটা যাবে 1 সেকেন্ডে, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি যে তার স্পিড অফ ওয়েভ। এবার তোমরা ভেবে দেখো একটা ওয়েভের ক্ষেত্রে আমরা জানি যে টাইম পিরিয়ড বলতে কি বোঝায়? টাইম পিরিয়ড মানে বোঝায় যে একটা ওয়েভ একটা সাইকেল কমপ্লিট করতে যতটা টাইম নেয়। ধরে নাও একটা ওয়েভ রয়েছে, তার এইটা একটা সাইকেল, এটা হচ্ছে সেকেন্ড সাইকেল, এটা হচ্ছে থার্ড সাইকেল। ওকে, এবার তোমরা সেকেন্ড থার্ডের কথা ভুলে যাও, ভাবো যে একটা সাইকেল এটা কমপ্লিট করতে যে সময় নেয় তাকে আমরা নাম দিয়েছি কি টাইম পিরিয়ড টি। ওকে, এতদূর অব্দি ক্লিয়ার? ধরে নাও সাপোজ 5 সেকেন্ড সময় নিচ্ছে, ধরে নাও সাপোজ, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে 5 সেকেন্ড সময় নিচ্ছে। এবং আমরা জানি যে একটা সাইকেল মানে যতটা লেন্থ বোঝায়, সেই লেন্থটাকে আমরা কি বলেছি? ওয়েভলেংথ। ওকে, ওয়েভলেংথ ল্যামডা দিয়ে আমরা চিহ্নিত করি। এবার ধরে নাও এই ডিসটেন্সটা হচ্ছে ধরে নাও 50 ন্যানোমিটার। ওকে, 50 ন্যানোমিটার এই ডিসটেন্সটা। ওকে, বা ওয়েভলেংথটা হচ্ছে 50 ন্যানোমিটার। তাহলে বলতে পারবে এই ওয়েভটার স্পিড কত? তোমরা বলবে স্যার 5 সেকেন্ডে যদি 50 ন্যানোমিটার যায়, তাহলে 1 সেকেন্ডে এটা 10 ন্যানোমিটার যাবে, তাহলে এটাই হচ্ছে তার স্পিড। মানে আমরা বলতে পারি যে ওয়েভটার স্পিড হচ্ছে বেসিক্যালি 50/5 ইউনিট কি হবে? ন্যানোমিটার পার সেকেন্ড। ওকে, তার মানে 10 ন্যানোমিটার পার সেকেন্ড। তাহলে কি দেখলাম? যে স্পিড বেসিক্যালি বোঝাচ্ছে ওয়েভলেংথ ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। তাহলে আমি লিখছি এখানে যে ওয়েভ স্পিড ইকুয়ালস টু ওয়েভলেংথ ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। স্পিড আমরা দেখতে পাবো ওয়েভলেংথ ডিভাইডেড বা ওয়েভ স্পিড দেখতে পাবো ওয়েভলেংথ ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও যে ওয়েভ স্পিড ইকুয়ালস টু ওয়েভলেংথ বাই টাইম পিরিয়ড। তো এতক্ষণ ধরে যা যা কথা হলো, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট টার্মিনোলজি অফ ওয়েভ। এই টার্মিনোলজি গুলো থেকে পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এইটুকু কনসেপ্ট যদি মাথায় ঢুকে যায়, এখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সেটা এসএসসি হোক, সেটা ডব্লিউবিসিএস হোক, সেটা আরআরবি হোক, বা অন্যান্য এক্সামগুলোর জন্যই হোক না কেন, সরকারি চাকরির পরীক্ষায় আমি অবশ্যই জয়েন্ট মেডিকেলের কথা বলছি না, ঠিক আছে? মানে আইআইটি বা যেই যারা দিচ্ছ তাদের জন্য বলছি না, সরকারি চাকরির পরীক্ষায় যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এইটুকু ইনফরমেশন কিন্তু যথেষ্ট। তো এইটুকু আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমরা কমপ্লিট করে ফেললাম ওয়েভ, টাইপস অফ ওয়েভ এবং ওয়েভ সংক্রান্ত বিভিন্ন টার্মিনোলজি। এরপর আমরা যেই জায়গাটায় প্রবেশ করব, দ্যাট ইজ নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং সেই সংক্রান্ত যা যা ইনফরমেশন হতে পারে সবটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার আসবো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন ভালো রকম ভাবে জিজ্ঞাসা করা হয়, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সে এক একটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব, ভালো করে এইগুলো নোট ডাউন করে নেবে। ওকে, এবং একবার দুবার পড়লেই, একবার দুবার তোমরা রিভিশন দিলে এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। ওকে, তো চলো শুরু করবো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। প্রথমত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অলরেডি আমি বলে দিয়েছি, এটা এক ধরনের ওয়েভ যেখানে বেসিক্যালি ফিল্ড মারফত ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে
এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে চলে যায়। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কিভাবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি এগিয়ে যায়। ওকে, কিভাবে এগিয়ে যায়, ওকে, বা কোথা থেকেই বা এই ওয়েভটার উদ্ভব হলো, কিভাবে পার্টিকেল ছাড়া এগিয়ে যায়, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে আজকের ভিডিওতে পুরোপুরি দেবো না। এর পেছনে কারণ কি? কারণ এর পেছনে কারণ হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদ্ভব কিভাবে হয় বা কিভাবে জেনারেট হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা কিভাবে প্রোপাগেট হয়, এই সংক্রান্ত যে থিওরিটা রয়েছে একটুখানি বড়। সেই থিওরিটা থেকে ডাইরেক্টলি প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওর ভেতরে কনসেপচুয়াল প্রশ্ন খুব একটা বেশি জিজ্ঞাসা করা হয় না। সেই ডাইরেক্ট ইনফরমেশনটুকু আমি তোমাদেরকে এই ভিডিওতে দিতে চাইছি। তোমাদের যদি কারো রিকোয়ারমেন্ট থাকে, এটা জানার যদি কারো আগ্রহ থাকে যে কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় বা কিভাবেই বা প্রোপাগেট হয়, সেই সংক্রান্ত একটি সেপারেট ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা কমেন্ট বক্সে জানাও যাদের যাদের রিকোয়ারমেন্ট থাকবে। আমি যদি দেখি যে বেশি সংখ্যায় হচ্ছে, তাহলে আমি সেই ভিডিওটা সেপারেটলি নিয়ে আসবো পরবর্তীকালে। আপাতত তোমাদের ওই অংশটুকু থেকে যতটা ইনফরমেশন দরকার পরীক্ষার জন্য, আমি সেই ইনফরমেশনটুকু তোমাদের সামনে লিখে দিচ্ছি। ভালো করে দেখো। প্রথম যে ইনফরমেশনটা জানতে হবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওয়াজ ফার্স্ট পস্টুলেটেড বাই জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ভেরি মাচ ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এই বিজ্ঞানীর নাম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। সেকেন্ড কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে তৈরি হয়। ওকে, এই জায়গাটা নিয়ে প্রশ্ন পরীক্ষায় হয়। কিরকম প্রশ্ন দেয় যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে তৈরি হয়, যে চারটে অপশন দিয়ে দিল। ওকে, তো ভালো করে শুনে নাও যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে তৈরি হয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেসিক্যালি তৈরি হয় রেজাল্ট অফ ভাইব্রেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড। আমরা দেখতে পাবো যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্রমাগত ভাইব্রেশনের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় বা প্রোপাগেট হয়, এগিয়ে যায়। ওকে, শুধুমাত্র এইটুকু মনে রাখলে হবে না, আরো বেশ কিছু জিনিস মনে রাখতে হবে। এই যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ইনভলভ রয়েছে, এই দুজন বেসিক্যালি অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড। কিরকম অসিলেটিং, এই ভাষাটা ভালো করে মনে রাখতে হবে, অসিলেটিং। ওকে, এর সাথে আরো একটা টার্ম তোমরা মনে রাখতে পারো, টাইম ভ্যারিং। টাইম ভ্যারিং, বারবার বলছি, ডিটেলে আপাতত যাওয়ার দরকার নেই, তোমরা জাস্ট ইনফরমেশনটুকু মাথায় ঢুকিয়ে নাও। ডিটেল ভিডিও যাদের চাই, যাদের এটা নিয়ে পুরো বোঝার দরকার রয়েছে যে এক্স্যাক্টলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে প্রোপাগেট হয়, সেই সংক্রান্ত ডিটেল আমি একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তো রেজাল্ট আমি দেখতে পাচ্ছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা জেনারেট হয় বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশনের মাধ্যমে, প্রথম। সেকেন্ড, এটা জেনারেট হয় ইলেকট্রিক ফিল্ড, অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, অথবা পরীক্ষা অপশন থাকতে পারে ইট ইজ ক্রিয়েটেড বাই টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড। এবং যে লাস্ট ইনফরমেশনটা লিখেছি, দ্যাট ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় এলসি অসিলেটিং সার্কিট থেকে। এলসি অসিলেটিং সার্কিট থেকে। ওকে, এলসি অসিলেটিং সার্কিট, এখানে বেসিক্যালি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ইনভলভ রয়েছে। যাই হোক, কতটা না মনে রেখে, এল মানে ইন্ডাক্টরকে বোঝায় এবং সি ফর ক্যাপাসিটর বোঝায়। এটা একটা এমন সার্কিট যার মধ্যে ক্যাপাসিটর ইন্ডাক্টর দুজনেই রয়েছে। তো এই ধরনের সার্কিটকে আমরা বলছি এলসি অসিলেটিং সার্কিট। সেইখান থেকে আমরা দেখতে পাবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্ম হচ্ছে। এবার কিভাবে হচ্ছে, কিভাবে ওয়েভটা প্রোপাগেট হচ্ছে, সেই সম্পর্কে ডিটেল ধারণা বারবার বলছি আজকের ভিডিওতে আমি দেবো না। আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদের সাথে আমি ইনফরমেশনটুকু শেয়ার করছি, যেটা থেকে পরীক্ষায় ডিরেক্ট তোমরা প্রশ্ন পেয়ে যাবে। কি কি মনে রাখবে, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় ভাইব্রেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করতে পারে, টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করতে পারে, এবং সাধারণত এলসি অসিলেটিং সার্কিট থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়। ওকে, তো চলো এবার নেক্সট ইনফরমেশনটুকু জেনে নিই। এবার দেখো, আমরা নেক্সট যেটা জানবো, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। বোর্ডে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ছবি। ওকে, তো এখানে কি কি রয়েছে আমি একটুখানি জিনিসটা বলার চেষ্টা করি। এখানে যে এই যে মোটা লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে মোটা ওয়েভটা দেখতে পাচ্ছ, এই ওয়েভটা হচ্ছে একটা ইলেকট্রিক ওয়েভ। কি ওয়েভ? ইলেকট্রিক ওয়েভ। ওকে, নাও আরেকটা যে পাতলা লাইন দিয়ে দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি একটা ম্যাগনেটিক ওয়েভ। ওকে, এবার তোমরা যদি দেখো যে এটা হচ্ছে ইলেকট্রিক ওয়েভ, এটা তো খুব ভালোভাবেই বুঝতে পারছো। এখন ম্যাগনেটিক ওয়েভটা কিভাবে গেছে আমরা যদি দেখি, এটা যদি ইলেকট্রিক ওয়েভ হয়, এটা যদি ইলেকট্রিক ওয়েভ হয়, ওকে, এটা হচ্ছে তার অ্যাম্পলিটিউড, আমরা বুঝতেই পারছি।
ওকে, অ্যাম্পলিটিউড। নাও ম্যাগনেটিক ওয়েভটা ঠিক তার সাথে পারপেন্ডিকুলার ভাবে রয়েছে, এইভাবে রয়েছে পারপেন্ডিকুলার। এটা যদি নেক্সট ইলেকট্রিক ওয়েভটা হয়, ম্যাগনেটিক ওয়েভটা উল্টো দিকে তার সাথে পারপেন্ডিকুলার রয়েছে। মানে ম্যাগনেটিক ওয়েভের চরিত্রটা কেমন, এই রকম, এইরকম হয় ম্যাগনেটিক, মানে হরাইজন্টালের সাথে সেম প্লেনে রয়েছে। ওকে, এবার এখন এইখানে যেটা বলার বক্তব্য বিষয় তোমাদেরকে সেটা হচ্ছে এরকম, ভালো করে দেখবে গল্পটা আমি একটুখানি ছোট্ট করে তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের হয়তো কোথাও গিয়ে রিলেট করতে একটু সুবিধা হবে সমস্ত ইনফরমেশনটা মনে রাখাটা কাজ। ওকে, কনসেপ্টটা হয়তো না বুঝলেও চলে যাবে, তোমরা যদি কনসেপ্ট বুঝতে চাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কোনো প্রবলেম নেই। আপাতত ইনফরমেশনটুকু মনে রাখার জন্য কি কি জানতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো জেনারেলি কি হয়, একটা এলসি অসিলেটিং সার্কিট, একটু আগেই বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সাধারণত তৈরি করে এলসি অসিলেটিং সার্কিট। ওকে, তো জেনারেলি একটা এলসি অসিলেটিং সার্কিট প্রথমে একটা টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। কি তৈরি করে? টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড। যেই টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। এবার এই টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষমতা রয়েছে টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড জেনারেট করার, আবার এই টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডের ক্ষমতা রয়েছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করার। তো এইভাবে একবার এলসি অসিলেটিং সার্কিট যখন একটা টাইম ভ্যারিং কোয়ান্টিটি বা টাইম ভ্যারিং ফিল্ড জেনারেট করে দিচ্ছে, সেটা পরস্পর ক্রিয়েট করতে করতে ধীরে ধীরে এগিয়ে চলেছে, নিজেরা সেলফ জেনারেট করতে করতে এগিয়ে চলেছে। ওকে, তো এইভাবেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে থ্রু ফিল্ড এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যায়। ব্যাস এইটুকু গল্প মাথায় রেখে তোমরা ইনফরমেশন গুলো জাস্ট বোঝার চেষ্টা করো। আমি যেটা দেখতে পাচ্ছি ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই যে ইলেকট্রিক ফিল্ড এবং তার সাথে ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা দেখি, দে আর বেসিক্যালি পারপেন্ডিকুলার। তারা কি একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার, মানে যদি এইরকম ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড হয়, ম্যাগনেটিক ফিল্ড তার সাথে পারপেন্ডিকুলার, বা তোমরা যদি উপরের দিকে ইলেকট্রিক ফিল্ড ভাবো, ম্যাগনেটিক ফিল্ড তার সাথে পারপেন্ডিকুলার, লম্ব 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমি এঁকেছি ইলেকট্রিক ফিল্ড যদি এই দিকে হয়, ম্যাগনেটিক ফিল্ড তার সাথে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি। তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এরপর আমরা যদি দেখি ওয়েভ চলেছে এই দিকে, সামনের দিকে, ওকে, এগিয়ে চলেছে এই দিকে, ওয়েভ প্রপাগেশন যদি দেখি এই দিকে, এবং আমরা লক্ষ্য করব যে ইলেকট্রিক ফিল্ডের যে মুভমেন্ট এবং ওয়েভ প্রপাগেশন মুভমেন্ট দুজনে হচ্ছে পরস্পরের সাথে পারপেন্ডিকুলার, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল দ্যাট ইজ 90 ডিগ্রি। ইভেন আমরা এটাও লক্ষ্য করব ওয়েভ প্রপাগেশনের সাথে ম্যাগনেটিক ফিল্ডেরও অ্যাঙ্গেল যেটা, দ্যাট ইজ অলসো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। মানে যেটা আমার বলার বক্তব্য খুব সিম্পল, ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং ওয়েভ প্রপাগেশন সবাই পরস্পরের সাথে 90 ডিগ্রিতে থাকে, বা সবাই পরস্পরের পারপেন্ডিকুলার হয়। ভেরি মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন, খাতায় নোট ডাউন করে নাও, পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে। ওকে, এটা গেল প্রথম পয়েন্ট। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল নিই, দ্যাট ইজ লাইট। ওকে, আলো হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা জানি যে আলোর ইন্টেন্সিটি বিভিন্ন রকম হয়, বিভিন্ন ধরনের আলো রয়েছে। আমরা যদি খেলার মাঠে যে আলোটা দেখতে পাই তার ইন্টেন্সিটি অনেক বেশি অন্যান্য আলোর থেকে। ওকে, আমরা যদি লেজার লাইটের কথা ভাবি, লেজার লাইটের ইন্টেন্সিটি বা তীব্রতা অনেক বেশি হয়। ওকে, তো বিভিন্ন ধরনের আলোর ইন্টেন্সিটি বিভিন্ন রকম। ওকে, তো এই যে বিভিন্ন ধরনের আলোর কথা বলছি বা বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলছি, এই যে ইন্টেন্সিটি গুলো অবশ্যই তোমরা বুঝতেই পারছো যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করবে। এখন পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টেন্সিটিতে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের কন্ট্রিবিউশন কতটা, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে যে কন্ট্রিবিউশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ 1:1। মানে যতটা ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশন রয়েছে, ঠিক সমপরিমাণ কন্ট্রিবিউশন ম্যাগনেটিক ফিল্ডেরও রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টেন্সিটিতে। ক্লিয়ার করতে পারলাম? নাও থার্ড পয়েন্ট, আমরা দেখতে পাবো ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে ফেজ ডিফারেন্স। ওকে, ফেজ ডিফারেন্স বলতে কি বোঝায় একটুখানি বোঝার চেষ্টা করি। যে ধরে নাও দুটো ওয়েভ রয়েছে। ওকে, এই একটা ওয়েভ এবং সেকেন্ড আরেকটা ওয়েভ রয়েছে, যেটা শুরু হয়েছে ধরে নাও এইখান থেকে। ওকে,
তখন আমরা বলতে পারি যে এই দুটোর মধ্যে, এই দুটো ওয়েভের মধ্যে একটা ফেজ ডিফারেন্স রয়েছে। ফেজ ডিফারেন্স টাইমের মানে একটা শুরু হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, বা ওদের যে ফেজ, একটু আগে বলছিলাম পাই/π/2, ওদের পাই/π/2 বিভিন্ন রকম জায়গা আমরা দেখতে পাচ্ছি, মানে বেসিক্যালি ফেজ ডিফারেন্স রয়েছে। কিন্তু আমরা দেখব ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এই যে দুটো ফিল্ড, এই দুটো ফিল্ডের ওয়েভের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, বা ফেজ ডিফারেন্স হচ্ছে জিরো ফেজ ডিফারেন্স আমরা দেখতে পাবো। তো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, পরীক্ষায় তোমরা ডিরেক্টলি তোমরা প্রশ্ন পেয়ে যেতে পারো। ওকে, তো চলো এবার নেক্সট ইনফরমেশনের দিকে যাই। এবার যে কনসেপ্টটা বলবো সেই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। দেখো, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটু আগে আমরা ছবি দেখছিলাম, এখানে আমি আরেকবার আঁকার চেষ্টা করছি। ওকে, আমরা দেখছিলাম যে এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ওকে, এবং এইভাবে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এবং তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এগিয়ে চলেছে। তো এই ছবিটার বদলে আমরা এটাকে একটু সহজ করে নেওয়ার জন্য আমরা এইটাকে শুধুমাত্র, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুজনের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, তাই শুধুমাত্র আমরা একটাই ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে, সেটা হচ্ছে এটা। আইদার এটা ইলেকট্রিক ফিল্ড হতে পারে অথবা ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, এদের দুজনের মধ্যে যেহেতু কোনো ফেজ ডিফারেন্স নেই, তাই আমি একটাই গ্রাফ বা একটাই ওয়েভ প্যাটার্ন দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম। এই ধরনের প্যাটার্নকে আমি আগেও বলেছি, এই ধরনের প্যাটার্নকে বলা হয় সাইনুসয়েডাল। ওকে, তো সেই জন্য যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা সাইনুসয়েডাল ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করি, সাইনুসয়েডাল ওয়েভ দিয়ে। এবং অলরেডি আমি ওয়েভের বিভিন্ন টার্মিনোলজি সম্পর্কে আলোচনা করেছি, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ওয়েভ প্রপাগেশনের সাথে পারপেন্ডিকুলার। তো যেহেতু পারপেন্ডিকুলার, আমরা অলরেডি আলোচনা করেছি যে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে সেই ধরনের ওয়েভকে আমরা বলি ট্রান্সভার্স। এবং আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে সেখানে কোনো পার্টিকেলের ইনভলভমেন্ট নেই। ওকে, তো এটা গেল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের টাইপ এবং কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। নাও আমরা ওয়েভের টার্মিনোলজি গুলোর মধ্যে একদম শেষে আলোচনা করেছিলাম স্পিড অফ ওয়েভ। মনে করে দেখো, আমরা বলেছিলাম যে স্পিড অফ ওয়েভ, কোন একটা ওয়েভের স্পিড বা গতিবেগ কত সেটা বোঝা যায় যে তার ওয়েভলেংথ ডিভাইডেড বাই তার ফ্রিকোয়েন্সি। আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছিলাম, তাই তো? আমরা স্পিড অফ ওয়েভকে রিপ্রেজেন্ট করেছিলাম, তোমার তার ওয়েভলেংথ ডিভাইডেড বাই তার টাইম পিরিয়ড, এটা হচ্ছে তার ওয়েভলেংথ ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছিলাম যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিডকে। ওকে, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিডকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছিলাম। নাও তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ভালো করে শুনবে একটা জায়গা খুব ইম্পর্টেন্ট। আমরা যে বারবার বলছি যে লাইট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন প্রশ্ন হচ্ছে যে লাইট তো বিভিন্ন রকমের হয়, সূর্য থেকেও আসে, বাল্ব থেকেও আসে, হলুদ রঙের লাইট থেকেও আসে, লাল রঙের লাইট থেকেও আসে, লেজার থেকেও আসে, তো বিভিন্ন ধরনের লাইট হয়। এখন লাইট সেইগুলোই যেগুলোকে আমরা বেসিক্যালি চোখে দেখতে পাই, যে আলোগুলোকে আমরা চোখে দেখতে পাই সেগুলোকে আমরা লাইট হিসেবে গণ্য করে থাকি, এবং সেইগুলোকে সায়েন্সের ভাষায় আমরা বলি ভিজিবল লাইট। কি বলি? ভিজিবল লাইট। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিজিবল লাইট ছাড়া আর কি কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে? ইয়েস, এই ভিজিবল লাইট ছাড়াও আরো অনেক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু রয়েছে। এই ভিজিবল লাইট ছাড়াও দে আর অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি একটু পরেই আলোচনা করবো এদের সবার সম্পর্কে, ঠিক আছে। যেরকম ধরে নাও এক্স রে আছে, যেরকম ধরে নাও গামা রে আছে, মাইক্রোওয়েভ আছে, ওকে, যেরকম ধরে নাও রেডিও ওয়েভ আছে, এরা সবাই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অনেকগুলো রয়েছে, তাদের সবার সম্পর্কে আজকের ভিডিওতে ডিসকাশন হবে, তাদের সবার ইনফরমেশন আমরা জানবো, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম। তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি যে ভিজিবল লাইট ছাড়াও আরো অনেক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু রয়েছে। এই সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সবার কোথায় আলাদা, তারা দেখতে পাবো তাদের সবার ওয়েভলেংথ আলাদা, তাদের সবার টাইম পিরিয়ড আলাদা। ওকে, তাদের সবার টাইম পিরিয়ড আলাদা। ওকে, আচ্ছা চলো, টাইম পিরিয়ডের বদলে আমরা এটাও তো বলতে পারি 1/টাইম পিরিয়ড সমান ফ্রিকোয়েন্সি। আমরা জানি তো আমরা এটাকেও তো লিখতে পারি তোমার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এফ ল্যামডাও তো লিখতে পারি, ফ্রিকোয়েন্সি ইনটু ল্যামডা, এটাও লিখতে পারি। তো তাদের সবার আমরা যেটা দেখতে পাবো যে ল্যামডা আলাদা বা ওয়েভলেংথ আলাদা, টাইম পিরিয়ড আলাদা, ফ্রিকোয়েন্সি আলাদা।
কিন্তু তারা একটা জায়গায় সবাই সেম, তারা একটা জায়গাতে সবাই সেম। সেটা কি? ওয়েভ স্পিড বা স্পিড অফ ওয়েভে তারা সবাই সেম। মানে যা এক্স রে স্পিড, যা গামা রে স্পিড, যা রেডিও ওয়েভের স্পিড, যা তোমার ধরে নাও মাইক্রোওয়েভের স্পিড, আবার ভিজিবল লাইটেরও আমরা দেখতে পাবো সেম স্পিড রয়েছে। এবং সেই সবার সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিডকে আমরা ভ্যাকিউমের ক্ষেত্রে সি দিয়ে রিপ্রেজেন্ট করি। কি বলি? সি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা লিখতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে সি ইকুয়ালস টু ল্যামডা বাই টি অথবা ল্যামডা ইনটু এফ। ওকে, অথবা বলতে পারি এইভাবে যে যে এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে এফ বা ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু সি বাই ল্যামডা। ঠিক আছে, তো এইভাবে মনে রাখতে পারো সি ইকুয়ালস টু ল্যামডা এফ, অথবা মনে রাখতে পারো যে এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, অথবা মনে রাখতে পারো ল্যামডা ইকুয়ালস টু সি বাই এফ। যা খুশি মনে রাখতে পারো, জিনিসটা একই বোঝায়। তাহলে বোঝাতে পারলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড বলতে কি বোঝায়। ওকে, এবার আসি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি। ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা মনে রাখতে হবে। এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। ফর্মুলা মনে রাখতে হবে এইচ সি বাই ল্যামডা, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। কি বলা হয় এটাকে? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। আচ্ছা, এই ভ্যাকিউমের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর যে গতিবেগ সি, এর একটা মানও আছে। সেই মানটাও আমি বলে দিই, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সবাই জানো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হিসাবে তোমরা এটা জানো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বাট এটা শুধুমাত্র শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হিসাবে এরপর থেকে মনে রাখলে চলবে না। এটা বেসিক্যালি ভ্যাকিউমের মধ্যে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড। ওকে, তাহলে বারবার বলছি, পয়েন্টগুলো ভালো করে মনে রাখো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে সবাই একে অপরের থেকে ফ্রিকোয়েন্সিতে আলাদা, ওয়েভলেংথে আলাদা, টাইম পিরিয়ডে আলাদা, কিন্তু সবার যেটা সেম, দ্যাট ইজ স্পিড অফ ওয়েভ। ওকে, এবং সবার শূন্য মাধ্যমে স্পিড অফ ওয়েভ হচ্ছে 3 × 10⁸। অবভিয়াসলি অন্য কোনো মাধ্যম হলে সবার স্পিড বদল হবে এবং সেটা হয়ে যাবে এর থেকে কম। ওকে, সবার স্পিড বদল হবে এবং সেটা হয়ে যাবে কি এর থেকে কম। ওকে, তো স্পিড অফ ওয়েভ বা স্পিড অফ লাইট সম্পর্কে আমরা ডিটেলে লাইটের চ্যাপ্টার পড়বো। এইখান থেকে শুধুমাত্র যতটুকু ইনফরমেশন দরকার আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো এবার নেক্সট ইনফরমেশনের দিকে আমরা ঢুকে যাব। এবার যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ওয়েভ সংক্রান্ত সবথেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা থেকে পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন দেয়। তার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এখন এই স্পেকট্রাম বলতে কি বোঝায় সেটা তোমাদেরকে আগে বোঝানোর চেষ্টা করি, ভালো করে দেখে নেবে। তো আমি একটু আগেই দেখলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা একটা সাইনুসয়েডাল ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? একটা সাইনুসয়েডাল ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এখন একটা সাইন ফাংশন দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে পারি, ধরে নাও এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ওয়েভটার পার্টিকুলার একটা ওয়েভলেংথ রয়েছে, তোমরা বলতেই পারো স্যার এটা হচ্ছে ওয়েভলেংথ। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 1 ন্যানোমিটার। ওকে, এবার অন্য একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রয়েছে যার ওয়েভলেংথটা ওটার থেকে একটু বেশি, ধরে নাও 1.1 ন্যানোমিটার। ওকে, আরেকটা ওয়েভলেংথ যার ওটার থেকে আরেকটুখানি বেশি, আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা ধরে নাও 1.2 ন্যানোমিটার। ওকে, আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা ধরে নাও 1.3 ন্যানোমিটার, আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটার ওয়েভলেংথ ধরে নাও 1.4 ন্যানোমিটার। তো এই যে এতগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আঁকলাম, প্রথমের 1 ন্যানোমিটার, তারপরে 1.1, তারপরে 1.2, তারপরে 1.3 এবং 1.4 ন্যানোমিটার ওয়েভলেংথের আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আঁকলাম। এদের সবার ওয়েভলেংথ আলাদা এবং ওদের সবার ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হবে। যার ওয়েভলেংথ কম তার ফ্রিকোয়েন্সি বেশি, যার ওয়েভলেংথ বেশি তার ফ্রিকোয়েন্সি কম। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে যে এদের সবার সেম কোথায়? এরা সবাই সেম হচ্ছে এদের স্পিডে। একটু আগে পড়ছিলাম যে সমস্ত ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সবার স্পিড সেম। স্পিড কত? শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যাই হোক, এবার এই যে আলাদা আলাদা ওয়েভলেংথের যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পরপর রয়েছে এরা। ওকে, পরপর রয়েছে। এই পরপর ওয়েভলেংথ গুলোকে নিয়ে যদি আমি একটাই ছবি রিপ্রেজেন্ট করি, এই পরপর ছবিগুলোকে একটা জায়গাতে মার্জ করে যদি আমি একটাই ছবি রিপ্রেজেন্ট করি, তাহলে যে ব্যান্ড আমরা দেখতে পাবো, ধরে নাও প্রথমটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, তারপরে যেটা ওয়েভলেংথ বেশি সেটাকে এইভাবে করলাম, তার থেকে একটু ওয়েভলেংথ বেশি এইভাবে করলাম, তার থেকে একটু ওয়েভলেংথ বেশি এইভাবে করলাম, তার থেকে একটু ওয়েভলেংথ বেশি এইভাবে করলাম। এইভাবে যে একটা ব্যান্ড পাবো টোটাল, মানে যেখানে বেসিক্যালি অনেকগুলো ওয়েভলেংথের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমি একটাই ছবিতে রিপ্রেজেন্ট করেছি, সেই ব্যান্ডটাকে আমরা বলি
স্পেকট্রাম। কি বলি? স্পেকট্রাম মানে ওয়েভ স্পেকট্রাম। অনেক ওয়েভকে এক জায়গায় রিপ্রেজেন্ট করার নামই হচ্ছে কি? স্পেকট্রাম। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্পেকট্রাম কি? মানে অনেক পরপর পরপর ইলেকট্রোম্যাগনেটিক মানে বিভিন্ন ওয়েভ লেংথের বা বিভিন্ন ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোকে যদি আমি একটাই ছবিতে রিপ্রেজেন্ট করে দিই, তাহলে যে ছবিটা দেখতে পাবো দ্যাট ইজ নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ধরে নাও প্রায় 1 কোটি ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং পরপর ওয়েভ লেংথ আছে, সেগুলোকে নিয়ে আমি একটা ছবি বানিয়ে দিলাম, দ্যাট ইজ নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তাহলে এইটা আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলতে কি বোঝায়। এবার এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম গুলো আমি আঁকছি, ধরে নাও প্রায় 1 কোটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমি রিপ্রেজেন্ট করেছি একটা স্পেকট্রাম ব্যান্ড দিয়ে পুরো। ওকে, এই যে পুরো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা দেখতে পাচ্ছি, এর মধ্যে আমরা দেখতে পাবো যে সার্টেন রেঞ্জ অবধি, এই একটা রেঞ্জ আমি কল্পনা করতে পারি, তারপরে রেঞ্জ এটা, তারপরে রেঞ্জ এটা, এই যে এক একটা রেঞ্জ আমি দেখতে পাচ্ছি, এই এক একটা রেঞ্জের মধ্যে যতগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে সবার প্রপার্টি প্রায় একই রকম আমি দেখতে পাবো। তো সেই প্রপার্টি অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক পুরো স্পেকট্রামটাকে কিছু কিছু রেঞ্জে ডিভাইড করা হয়েছে। এই এক একটা রেঞ্জকে আমরা এক একটা নাম দিয়েছি, সেই নামগুলো ভালো করে দেখে নিতে হবে এবং তাদের প্রপার্টিগুলো আমাদেরকে বুঝতে হবে। তো চলো এবারে দেখে নিই ওই এক একটা রেঞ্জকে কি নাম দেওয়া হয়েছে। ওকে, ভেরি মাচ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। যে প্রথম যে রেঞ্জ, যেখানে আমরা দেখবো যে সব থেকে কম ওয়েভ লেংথ, এবং যখনই আমি বলছি যে সব থেকে কম ওয়েভ লেংথ, তার মানে আমরা বলবো যে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি, কারণ ওয়েভ লেংথকে আমরা দেখতে পাবো ফ্রিকোয়েন্সি ঠিক উল্টো। যদি ওয়েভ লেংথ বেশি হয় ফ্রিকোয়েন্সি কম হবে, যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় ওয়েভ লেংথ কম হবে। বিকজ কারণ কি এর পেছনে? কারণ যদি তোমরা দেখো যে স্পিড ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে স্পিড c ইকুয়ালস টু হয়ে যায় ল্যামডা ইনটু এফ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে এইটা সবসময় ফিক্স থাকবে, সবার এইটা একই। তাহলে এইটাকে যদি একই রাখতে হয়, একে যদি বাড়ানো হয় একে কমানো উচিত, একে যদি বাড়ানো হয় একে কমানো উচিত, আর একে যদি কমানো হয় একে বাড়ানো উচিত। ওকে, তাই যেখানে আমরা দেখতে পাবো ওয়েভলেংথ বেশি সেখানে দেখতে পাবো ফ্রিকোয়েন্সি কম, যেখানে ওয়েভলেংথ কম সেখানে দেখতে পাবো ফ্রিকোয়েন্সি বেশি। ওয়েভলেংথের সাথে ফ্রিকোয়েন্সি ঠিক উল্টো সম্পর্ক ইন কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার পিছনে কারণ হচ্ছে যে স্পিডটা সেম। যাই হোক, আমরা মিনিমাম ওয়েভলেংথ থেকে শুরু করে ম্যাক্সিমাম ওয়েভলেংথ অবধি রেঞ্জ লিখেছি। যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো রেঞ্জ 10⁻³ ন্যানোমিটারের থেকে কম, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে রেঞ্জের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেংথ গুলো 10⁻³ ন্যানোমিটারের থেকে কম, সেই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে বলা হয় গামা রে। কি বলা হয়? গামা রে। ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ওকে, এবার যদি রেঞ্জটা 10⁻³ থেকে 1 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে তাদেরকে বলবো আমরা এক্স রে। কি বলবো? এক্স রে। ওকে, নাও যদি রেঞ্জটা 1 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটারের মধ্যে হয়, ওকে, তাহলে তাদের বলবো আমরা ইউভি রে। কি বলবো? ইউভি রে। এবার যদি রেঞ্জটা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার হয়, তাহলে সেটাকে আমরা বলবো ভিজিবল লাইট। কি বলবো? ভিজিবল লাইট। ওকে, যদি রেঞ্জটা 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার অবধি হয়, তাহলে তাদের আমরা বলবো ইনফ্রারেড। কি বলবো? ইনফ্রারেড ওয়েভ। ওকে, যদি আমরা দেখি যে 1 মিলিমিটার থেকে 0.1 মিটার অবধি রেঞ্জটা রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে মাইক্রো। এবং যদি আমরা দেখি যে গ্রেটার দ্যান 0.1 মিটার যদি তার ওয়েভলেংথটা হয়, তাহলে সেই ধরনের ওয়েভকে আমরা বলবো কি? রেডিও ওয়েভ। কি বলবো? রেডিও ওয়েভ। ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে আপ টু 10⁻³ অবধি পুরো এই রেঞ্জটাকে একদম, তোমরা যদি ভাবো যে একদম লোয়েস্ট থেকে শুরু করে 0.3 অবধি এই রেঞ্জটার সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা বলছি গামা রে। এর মধ্যে অসংখ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকতে পারে বিভিন্ন ওয়েভলেংথের, বিভিন্ন ফ্রিকোয়েন্সির। ওকে, এটা যে মিনিমাম বলছি, মিনিমাম ওয়েভলেংথ মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তাহলে এই দিকে ধীরে ধীরে ওয়েভলেংথ বাড়িয়েছি, মানে বেসিক্যালি ধীরে ধীরে আমরা ফ্রিকোয়েন্সি কমিয়েছি। ওকে, আশা করি এতদূর অবধি ক্লিয়ার হয়েছে।
সবাই এই জায়গাটা অবধি আশা করি তোমরা মাথায় ঢুকিয়ে নিতে পেরেছো। যদি এই জায়গাটা মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে আমি যে তোমাদেরকে যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে খুব সিম্পল। আমরা এখানে যেটা লিখেছি সেটা বেসিক্যালি এই দিকে ধীরে ধীরে আমাদের ল্যামডা বাড়ছে এবং এই দিকে ধীরে ধীরে আমরা দেখবো ফ্রিকোয়েন্সি বাড়ছে, এবং ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আরেকটা জিনিস রয়েছে। ওকে, ফ্রিকোয়েন্সির সাথে যে রিলেটেড বা ওয়েভলেংথের সাথে বিপরীত ভাবে সম্পর্কযুক্ত, দ্যাট ইজ এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটু আগে আমরা দেখছিলাম যে এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ই ইকুয়ালস টু 8c বাই ল্যামডা। ওকে, তার মানে যেখানে ফ্রিকোয়েন্সি বেশি সেখানে এনার্জিও বেশি, সেখানে ভেদন ক্ষমতাও বেশি। এনার্জি বেশি মানে ভেদন ক্ষমতাও বেশি, ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ারও কিন্তু বেশি। যেখানে এনার্জি বেশি সেখানে ভেদন ক্ষমতা বেশি, পেনিট্রেটিং পাওয়ার বেশি। তার মানে আমরা যদি তুলনা করি খুব সহজ ভাষায় বললে, গামা রে এর ওয়েভলেংথ সব থেকে কম, রেডিও ওয়েভের ওয়েভলেংথ সব থেকে বেশি। ফ্রিকোয়েন্সি গামা রে সব থেকে বেশি, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি সব থেকে কম। এনার্জি গামা রে সব থেকে বেশি, রেডিও ওয়েভের তোমার এনার্জি সব থেকে কম। ভেদন ক্ষমতা গামা রে সব থেকে বেশি, রেডিও ওয়েভের ভেদন ক্ষমতা সব থেকে কম। ওকে, আমরা যদি তুলনা করি যে এক্স রে আর গামা রে এর মধ্যে কার ভেদন ক্ষমতা বেশি, অবভিয়াসলি গামা রে হবে। ফ্রিকোয়েন্সি অনুযায়ী গামা রে ফ্রিকোয়েন্সি বেশি, এনার্জি গামা রে বেশি। তো এইভাবে তুলনা নিয়ে পরীক্ষায় কিন্তু ডিরেক্ট প্রশ্ন দিয়ে দেয়। আমরা শুধুমাত্র যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা দেখতে পাই চোখে, সেটা হচ্ছে শুধুমাত্র এই রেঞ্জটাকে, দ্যাট ইজ ভিজিবল লাইট রেঞ্জটাকে আমরা চোখে দেখতে পাই, বাকিগুলো আমরা চোখে দেখতে পাই না। আশা করি সবার এতদূর অবধি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এতদূর অবধি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব। নেক্সট পার্ট কি বলছে দেখো, আমরা মোটামুটি যে রেঞ্জগুলো সেগুলো সম্পর্কে আইডিয়া করে নিলাম, ঠিক আছে। এরপর আমি আসবো যে যে ভিজিবল লাইট যে পোর্শনটা রয়েছে, এই ভিজিবল লাইটের পোর্শনে আমরা দেখতে পাবো যে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেংথ অনুযায়ী এই যে ভিজিবল লাইট পোর্শনটা রয়েছে এখানে আমরা বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো। কি দেখতে পাবো? বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো। যেরকম ধরে নাও সাপোজ আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো এইটা, ঠিক আছে, এইটা দেখতে পাবো। এটা সম্পর্কে আমরা অলমোস্ট সবাই পরিচিত। ওকে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এইটার ওয়েভলেংথ হচ্ছে সব থেকে কম, এইটার ওয়েভলেংথ সব থেকে বেশি, এইটার তাহলে আমরা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। এটার ফ্রিকোয়েন্সি দেখো, ওয়েভলেংথ এটার সব থেকে কম, এটার ওয়েভলেংথ সব থেকে বেশি, এইটার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, এইটার ফ্রিকোয়েন্সি সব থেকে কম। তো এই রেঞ্জটাও আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এই রেঞ্জটাও আমাদেরকে মনে রাখতে হবে। অনেকে গুলিয়ে ফেলে, অনেকে ভায়োলেট, অনেকে ভাবে যে রেড ভায়োলেট এইভাবে ভাবে। তবে আমি তোমাদেরকে একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা জানি যে ঠিক ভিজিবল লাইটের ওপরেই আছে ইউভি রে, আলট্রা ভায়োলেট। এবার তোমরা আজকালকার দিনে অনেক জায়গাতেই দেখেছো আলট্রা ভায়োলেট প্রোটেকশন গ্লাস, এবং তারা দেখবে একটা ব্লু লাইট দিয়ে পরীক্ষা করে দেখা যায় দিস ব্লু লাইট ইজ আলট্রা ভায়োলেট। অ্যাকচুয়ালি ওটা ব্লু লাইটটা আলট্রা ভায়োলেট নয়, একটুখানি ভুলই দেখায় আমাদেরকে। কারণ আলট্রা ভায়োলেট হলে সেটা আমরা চোখেই দেখতে পেতাম না, সেটা দেখার জন্য আমাদেরকে আলাদা চশমা ব্যবহার করতে হতো, ঠিক আছে। অতএব দোকানে যেটা দেখিয়ে বোকা বানায় সেটাতে বোকা বেনে যাওয়ার কোনো দরকার নেই। ওটা অ্যাকচুয়ালি আলট্রা ভায়োলেট না, ওটা একটা ব্লু লাইট দিয়ে আমাদেরকে বলা হয় দিস ইজ আলট্রা ভায়োলেট, ইউভি রে প্রোটেক্ট করছে গ্লাস। ওকে, যাই হোক, সেটাই সেই তর্কে আমি যাচ্ছি না। আলট্রা ভায়োলেট যেটা, তার ঠিক নিচেই পড়ছে ভিজিবল লাইট, তাহলে ভায়োলেটের পরে, আলট্রা ভায়োলেটের পরে কিন্তু ভায়োলেট আসবে। তাই ওপরে কিন্তু ভায়োলেট থাকবে যার ফ্রিকোয়েন্সি বেশি হবে, এবং নিচে থাকবে রেড যার ফ্রিকোয়েন্সি কিন্তু কম হবে। তো এই অবধি আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমাদের যেটুকু অংশ বাকি রয়েছে, লাস্ট পার্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট, যে এই যে বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখলাম, এদের কোনটার কি ব্যবহার রয়েছে সেই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। চলো সেটা আমরা দেখে নিই। এরপর যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করব, পুরো এই যে বোর্ডটা তোমরা দরকার হলে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম, ঠিক আছে। দেখে নাও কি লেখা রয়েছে। তো যেটা লেখা রয়েছে যে বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইউজ। ওকে, ইউজ আমি একে একে বলে দিই। আমি বেসিক্যালি এখানে যেভাবে লিখেছি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এই গামাটা আলাদা, ঠিক আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপরে আমি লিখেছি ইনফ্রারেড ওয়েভ, ইউভি রে, ওকে, এক্স রে লিখেছি এবং গামা রে লিখেছি। অতএব মোটামুটি ফ্রিকোয়েন্সি লোয়েস্ট থেকে শুরু করে ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট অবধি আমি লিখেছি। প্রথমে আসি রেডিও ওয়েভ। সব থেকে ইম্পর্টেন্ট, রেডিও ওয়েভের ব্যবহার হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়। ওকে, যোগাযোগ মাধ্যমে, কমিউনিকেশন সিস্টেমে, এবং টিভি ব্রডকাস্টিং, টেলিভিশন ব্রডকাস্টিং এর ক্ষেত্রে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়।
ইভেন সেল ফোনেও আমরা দেখতে পাবো রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেল ফোনে বারবার পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। নাও কামস মাইক্রোওয়েভ, যেটা আমরা জানি যে মাইক্রোওয়েভ যে ওভেন রয়েছে কুকিং পারপাসের জন্য ইউজ করা হয়। র্যাডার সিস্টেমে ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় রেডিও ডিটেকটিং অ্যান্ড রেঞ্জিং। যে র্যাডার সিস্টেম আছে সেই র্যাডার সিস্টেমে মাইক্রোওয়েভ ইউজ করা হয়। এবং বিভিন্ন গাড়ির স্পিড মেজারমেন্ট করার জন্য, যে স্পিডোমিটার গুলো রাস্তায় দেখতে পাই, ঠিক আছে, স্পিড মেজারমেন্ট করার জন্য আমরা মাইক্রোওয়েভের ইউজ দেখতে পাবো। নাও ইনফ্রারেড ওয়েভ, বেসিক্যালি ইনফ্রারেড ওয়েভ মানে ওই যে হিট ওয়েভ গুলো যেটা দেখতে পাই, হিট রেডিয়েশন, সেটা বেসিক্যালি ইনফ্রারেড ওয়েভ মারফতই কিন্তু হয়। এটা ব্যবহার করা হয় কোথায় কোথায়? ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয়, ওকে, সোলার ওয়াটার হিটার এবং কুকারে ব্যবহার করা হয়, এবং ওয়েদার ফোরকাস্ট করার জন্য ব্যবহার করা হয় ইনফ্রারেড। ভেরি মাচ ইম্পর্টেন্ট এই তিনটে পয়েন্ট। নাও ইউভি রে, বোঝা গেল, ইউভি রে ভেরি মাচ ইম্পর্টেন্ট, ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করার জন্য ব্যবহার করা হয়। এটা বারবার পরীক্ষায় দিয়েছে, ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করার জন্য কি ব্যবহার করা হয়? ইউভি রে। ওকে, আমরা এই কোভিড টাইমে অনেকেই দেখেছি যে ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করার জন্য অনেক ধরনের গেট রয়েছে যেখানে ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করা হচ্ছে, ব্যাকটেরিয়া ভাইরাস, সেখানে বেসিক্যালি ইউভি রে ব্যবহার করা হচ্ছে। ওকে, বাগলার অ্যালার্ম অনেকবার পরীক্ষায় দিয়েছে, এইখানে কি রে ব্যবহার করা হয়? ইউভি রে। ওকে, ওয়াটার পিউরিফিকেশন, এই পিউরিফিকেশন ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো থেকে পিউরিফিকেশন সমস্ত জায়গায় আমরা দেখতে পাবো ইউভি রে ব্যবহার করা হচ্ছে। ওকে, নাও এক্স-রে, আমরা সবাই জানি এক্স-রে সবথেকে ইম্পর্টেন্ট ব্যবহার ফ্র্যাকচারড বোনকে দেখার জন্য। ওকে, এবার আমরা অনেক জায়গায় দেখেছি যে অনেক স্মাগলার তাদের দেহে অনেক তোমার এক্সপ্লোসিভ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাদক দ্রব্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে, তো সেইগুলোকে ডিটেক্ট করার জন্য আমরা দেখতে পাবো এক্স-রে ব্যবহার করা হয় বিমানবন্দরে, ঠিক আছে, এক্স-রে ব্যবহার করা হয়। বিল্ডিং এবং ব্রিজের মধ্যে যে ক্র্যাকস আছে সেইগুলোকেও দেখার জন্য আমরা দেখতে পাবো এক্স-রে ব্যবহার করা হয়। গামারে কোথায় ব্যবহার করা হয়? গামারে ব্যবহার করা হয় তোমার ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য। ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য গামারে ব্যবহার করা হয়, এবং নিউক্লিয়ার রিঅ্যাকশনও আমরা দেখতে পাবো গামারে ব্যবহার করা হয়। দিস স্লাইড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এখান থেকে পরীক্ষায় অনেক সময় আমরা প্রশ্ন দেখতে পাই, তো ভালো মতো এই স্লাইডের প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো এই ছিল আজকের পুরো ক্লাস, যেখানে আমরা কি কি পড়লাম। আমরা ওয়েভ পড়লাম, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে জানলাম, আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের বিভিন্ন ইনফরমেশন গুলো জানলাম। যা যা ইনফরমেশন বললাম এই সমস্ত ইনফরমেশন যদি তোমরা পড়ে নাও, তোমাদের এই টপিক থেকে আর কোনো এর বাইরে কোনো প্রশ্ন পাবে না। ওকে, আচ্ছা, ইন্সপিরেশনের চ্যানেল যদি তোমরা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, ভিডিওতে একটু কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে তোমরা ফোন করতে পারো আমাকে এই নম্বরে ফোন করতে পারো, ঠিক আছে, এবং ডাইরেক্টলি তোমরা ক্লাসে জয়েন করতে পারো। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর লিসেনিং মি।